সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1505তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই মোহাম্মদ আসিফ হোসেনের জীবনের চরম অলৌকিক এক ভয়ানক, শিক্ষণীয়, করুণ বাস্তব জীবনের গল্প। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল কালো জাদুর ভয়ঙ্কর প্রভাব। রাত 3টায় স্বামীর রূপে প্রবাসীর বউয়ের ঘরে ঢুকে কে? এই গল্পটা সিলেটের প্রত্যন্ত এলাকার এক প্রবাসীর বউয়ের সঙ্গে ঘটে যাওয়া লোম রহস্যকর, ভয়ঙ্কর বাস্তব ঘটনা। আমার যদি সাধ্য বা সামর্থ্য থাকতো, আমি বাংলার প্রত্যেকটা প্রবাসীর বউকে বাধ্য করতাম আজকে সিলেটের ভাই আসিফের জীবনের গল্পটা শোনার জন্য। এই গল্পটার মাঝে যেমনি আছে ভয়ঙ্করতা, ঠিক তেমনি রয়েছে এক সতর্কতা। এই গল্প শুনলে আপনিও হয়তো এমন মহা বিপদ থেকে বেঁচে যেতে পারেন। তাই সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের ভাই মোহাম্মদ আসিফ হোসেনের জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই আসিফকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আসিফ হোসেন। আমার বাড়ি সিলেট বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট 2টা ভাই আর ছোট একটা বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা সিলেট বিভাগের অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন টিভি মেকানিক। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক জিনিস ঠিক করে। বিশেষ করে টিভিটাই ছিল আমার বাবার প্রধান কাজ। আমাদের এলাকাতে আমার বাবা টিভি মেকার হিসাবে এক নামে পরিচিত। এলাকাতে যেখানেই কোনো টিভির কোনো সমস্যা হতো, ডাক পড়তো আমার বাবার। আমার বাবা সেখানে যাইতেন এবং টিভি সারাতেন। এরকম করে ছোটোবেলা থেকে বাবার সঙ্গে আমার বাবার যে দোকান ছিল, ওই দোকানে গিয়ে মাঝে মাঝে আমি বসতাম এবং বাবার সঙ্গে বিভিন্ন কাজে আমি বাবাকে সাহায্য সহযোগিতা করতাম। ছোটোবেলা থেকেই এই টিভি ঠিক করার কাজ আমি বাবার সঙ্গে করি। তার পাশাপাশি আমি আমাদের এলাকারই একটা স্কুলে পড়াশোনা করি। স্কুলে পড়াশোনা করতাম এবং তার পাশাপাশি আমি টিভি ঠিক করতাম, টিভি দেখতাম। সত্যি কথা বলতে কি, বলতেও যদি খারাপ লাগে তাও বাস্তবতার জন্য বলি, বাবার এই টিভি দোকানে থাকতে থাকতে আমার চরিত্রের অনেকটা সমস্যা দেখা দেয়। এই যে বিভিন্ন ধরনের হিন্দি গান, খারাপ ভিডিও, এই সমস্ত কিছু দেখতে দেখতে আমি মোটামুটি ছোটোবেলা থেকেই আমার চোখ একটু নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। যাই হোক, এরকম করে আমি তখন আমাদের এলাকার স্কুলে পড়াশোনা করতাম, যাইতাম আসতাম। পড়াশোনায় যে আমি বেশ ভালো ছিলাম তা কিন্তু নয়, কোনো রকম চলার মতো অবস্থা ছিল। এরকম করে আমি যখন ক্লাস 10-এ পড়ি, তখনকার আমার সঙ্গে একটা ঘটনা ঘটে। ক্লাস 10-এ পড়া অবস্থায় আমাদের স্কুলের পিছনেই ছিল একটা হিন্দু পাড়া, মানে একটা হিন্দু মহল্লা, হিন্দু বাড়ি। তো আমি স্কুলে আজকে 5 বছর ধরে, প্রায় 4 বছর ধরে পড়াশোনা করি, বাট ওই হিন্দু পাড়ার দিকে খুব বেশি একটা যাওয়া হয়নি। হিন্দু পাড়ার অনেক মেয়েরাই আমাদের সঙ্গে আমাদের স্কুলে পড়াশোনা করে। তো একটা সময় হলো কি, আমার কিছু বন্ধুবান্ধব বলতেছিল যে এই হিন্দু পাড়াতে নাকি তখন লিচুর সময় ছিল। বলতেছে লিচুর সময় ছিল এবং ওই পাড়াতে নাকি লিচু আছে, মানে স্কুলের পিছনে যে হিন্দু পাড়া আছে ওখানে লিচু গাছে লিচু পাকছে। তা আমার এই লেজার ফিউডে বলতেছে চল আমরা লিচু পেরে আনি। তা আমি আসলে ক্লাস 10-এ পড়ি, তো ছোটো না, অনেকটাই বড়। আমার আসলে ইচ্ছে হচ্ছে না যে এরকম ছোট কাজ করার জন্য। তারপরেও বন্ধুবান্ধব সবাই যখন ধরছে, ওনাদের সঙ্গে গেলাম, মানে সবার সঙ্গে গেলাম লিচু পাড়ার জন্য। যাই হোক, গাছ থেকে ওরা পাকা পাকা লিচু পারলো এবং লিচু পেরে গাছের নিচে লিচু খাইলাম। খেয়ে বরাবর চলে আসছি। আবার ভয়ও লাগতেছিল যে আল্লাহ, হিন্দু পরিবারের তারা যদি এসে স্কুলে বিচার দেয় তাহলে তো স্যার আমাদেরকে মারবে। এটা একটা মানে অন্যরকম বিষয়। যাই হোক, এরপরেও লিচু খাইলাম। এরকম করে প্রথম দিন কেটে গেল। এরপরের দিন যাই না, তারপরের দিন আবারও সবাই ধরছে যে চল লিচু বাগানে যাব, লিচু খাবো। তো আমি কিন্তু ছোটোবেলা থেকে আমার স্বাস্থ্যটা একটু ভালো ছিল, মানে আমি অনেকটা লম্বা ছিলাম এবং আমার শরীরের গঠন অনেক ভালো ছিল। তো আবারও এরপরের মানে একদিন গ্যাপ দিয়ে তারপরের দিন আবারও লিচু বাগানে গেলাম লিচু পাড়ার জন্য। তো ওরা সবাই আমার ধরতেছে, দোস্ত তুই উঠ। আমি তো গাছে উঠতে পারি না, আমার গাছে ওঠার কোনো অভ্যাসও নাই। এরপরও যখন সবাই মিলে আমার বলতেছে ওঠার জন্য, আমি একটু চেষ্টা করলাম যে আজকে গাছে উঠবো। ছোটো মানুষ তো, এবার গাছে ওঠার জন্য চেষ্টা করতেছি। মোটামুটি আমি গাছে উঠে গেছি। গাছে যে উঠতে পারি না তা কিন্তু নয়, উঠতে পারি, কিন্তু স্বাস্থ্য বেড়ে যাওয়ার কারণে ওভাবে উঠতে পারি না। ভাই গাছে উঠে গেলাম, এই সময় হিন্দু পাড়া থেকে এক মহিলা বেরিয়ে আসছে। সম্ভবত ওনাদের গাছ হবে এবং বেরিয়ে আসার পরে আমার বন্ধুরা সবাই তখন দৌড় দিয়ে করলো কি, স্কুলের ভিতরে চলে আসছে, মানে সবাই গেটে দিয়ে চলে গেছে ভিতরে।
আমি তো গাছের উপরে। এই মহিলা তখন গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায়, হিন্দু মহিলা আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করতেছে, আমার গালাগালি করতেছে, তুই নেমে আয়, তুই নেমে আয়, তোরা ঝাড়ু দিয়ে পিটাবো। মহিলার হাতে তখন ঝাড়ু আছে। আমি তখন অনেকগুলো লিচু পারছি, যাই পারছি সবই নিচে ফেলাইছে। আমার বন্ধুরা সব কিছু নিয়ে চলে গেছে স্কুলের ভিতরে। এখন মহিলা বলতেছে তুই নিচে নেমে তোরা ঝাড়ু দিয়ে পিটাবো। আমার তো ভাই ভয় হইতেছে, আল্লাহ আমি নিচে নামলেই যদি মহিলা আমাকে ঝাড়ু দিয়ে মারতে শুরু করে তাহলে আমার কি হবে, আমি নিচে নামবো কি নামবো না, এরকম একটা চিন্তা ভাবনার মধ্যে পড়ে যাই। যাই হোক, একটা পর্যায়ে ভাবলাম যে নিচে তো নামা লাগবে, আমি আল্লাহর নাম নিয়ে নিচে নামতেছি। এমন একটা পর্যায়ে দেখলাম কি ওই হিন্দু পাড়ার ভিতর থেকে আর একটা মহিলা বেরিয়ে আসছে। মহিলাটা দেখতে শুনতে খুবই সুন্দরী, আর হিন্দু মহিলাগুলো দেখবেন কি দেখতে আসলেই একটু অন্যরকম সুন্দরী হয়। এই মহিলা তখন আসছে, আসার পরে এই মহিলা তখনই এই মহিলার সাথে লাগছে, মানে ওই যে মধ্যবয়স্ক যে মহিলাটা আছে সে লাগছে বয়স্ক মহিলাটার সঙ্গে। স্কুলের পোলাপাইনি লিচু পারতেছে, আপনি এমন করতেছেন কেন? এবার মহিলাগুলোকে ওই মানে বৃদ্ধ মহিলাটার হাত থেকে টান দিয়ে ঝাড়ুটা নিয়ে গেছে। ঝাড়ুটা নিয়ে বলতেছে ভাই তুমি নাইমা যাও, আমার শাশুড়িটা আমি দেখবো, তুমি নামও, কিছু করবে না। তো যখন শাশুড়ি বললো তখন আমার মনে একটু সাহস আসছে, তারা সম্ভবত বউ শাশুড়ি। এরপর আমি কোনো রকমে গাছ থেকে নামছি। নামার পরে নাইমি আমি দিলাম একটা দৌড়, মানে ঠিক থাকতে পারলাম না, দৌড়ে চলে গেছি। এরপরে ধরুন আমি আর লিচু বাগানের দিকে যাইতামই না। লিচু বাগানে পোলাপাইন গেল, আমি আর যাইতাম না। এই ঘটনার প্রায় সপ্তাহখানিক পরে একদিন হলো কি ওই স্বর্ণকারের দোকানে আমি গিয়ে বসে আছি। লেজার পিরিয়ডে বিশেষ করে আমাদের যে বাজার ছিল, বাজারে অনেক ধরনের দোকান আছে, খাবারের দোকান বা এমনি এমনি বসার দোকান, বিভিন্ন দোকানপাটে গিয়ে বসে থাকতাম। তো স্বর্ণকারের দোকানে গিয়ে বসে আছি, ওইখানে একটা ছেলে আছে, আবার হিন্দু ছেলে, ও আবার মানে আপনার স্বর্ণ টর্ণ বানায় ঠিক করে, ওর সঙ্গে আবার আমার একটা ভালো সম্পর্ক আছে, এই জন্য ওর দোকানে মানে দোকানের ভিতর গিয়ে বসে আছি। তো যাওয়ার পরে কিছুক্ষণ পরে তখন একটা মহিলা আসছে। মহিলা আসার পরে মহিলা একটা নাকফুল দিল, এটা ডিজাইন করার জন্য বা কি জানি কি করবে, তা ও করতেছে, মহিলা দাঁড়ায় আছে। একটু পরে মহিলা আমার দিকে তাকায় বলতেছে যে ভালো আছো। তো যখন ভালো আছো বলছে, মহিলার দিকে তাকায় চিন্তা করছি মহিলারে কই জানি দেখছিলাম। আমি আবার মন ভোলা মানুষ, আমার কিছু মনে থাকে না, সে কই জানি দেখছিলাম মহিলাটাকে। পরে ভালো করে তাকায় দেখতেছে, আর এই তো সেই মহিলা যে মহিলা লিচু বাগানে তার শাশুড়ির হাত থেকে আমাকে ঝাড়ুর বাড়ি থেকে বাঁচাইছে। পরে আমি বললাম হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? বলে হ্যাঁ ভালো আছে। আমি বললাম আপনার দরজাল শাশুড়িটা কই? বলে আছে তো, উনি বাড়িতেই আছে। আমি বললাম বাপরে বাপ, আপনার শাশুড়ি এত ডিয়ারিং, আমি খুব ভয় পাইছিলাম। আমি ভাবছিলাম হয়তো আমার মেরিয়ে ফেলবে, সেদিন আল্লাহ আমাকে বাঁচাইছে, আর আপনার উসিলে আমি বেঁচে গেছি। পরে বলতেছে ভাই কিছু বলেন, আমার শাশুড়ি একটু খারাপই, ওনার কথা আর কী বলবো, উনি খুব বেশি একটা ভালো না। এমন করে সেদিন সে আমার সঙ্গে অনেকক্ষণ ধরেই কথাবার্তা বললো, জানি না কেন এত কথাবার্তা বললো। বলার পরে আমার লিজের পিরিয়ডের টাইমও প্রায় শেষ, আমি তখন চলে যাব। এই সময় তো মহিলা বলতেছে কিছু না মনে করলে আপনাকে একটা কথা বলবো। আমি বললাম তো ঠিক আছে বলেন। আমি কিন্তু মহিলার বয়স অনেক ছোট, এরপরই আমাকে আপনি করেই বলতো। তাই বললাম যে ঠিক আছে বলেন। বলে কালকে যদি স্কুল ছুটি হয় তাহলে একটু আজকে যদি স্কুল ছুটি হয় একটু লিচু বাগানের দিকে আসবেন। তাই বললাম যে স্কুল ছুটি হইলে লিচু বাগানের দিকে আসবো কেন? বলে একটু আসবেন কিনা বলেন। আচ্ছা ঠিক আছে আসবো। আমি কিন্তু আর লিচু বাগানের দিকে যাইতাম না। এরপরে হইল কি যথারীতি স্কুল ছুটি হয়েছে, আমি তখন করলাম কি ব্যাগটা কাঁধে নিয়ে স্কুলের পিছনে লিচু বাগানের দিকে রওনা দিলাম। তো যথারীতি স্কুল ছুটি হওয়ার পরে কেউ লিচু বাগানের দিকে যায় না, সবাই যে যার মতো করে যার বাড়ি চলে যায়। এবং লিচু বাগানের নিচে যাওয়ার পরে দেখলাম আমিও গেছি, মহিলাটাও বেরিয়ে আসছে বাড়ি থেকে। আসার পরে তারা ব্যাগের মধ্যে কি জানি একটা ব্যাগ নিয়ে আসছে। আমার মনে হয় কি যে মহিলা ঘরের ভিতর থেকে আমাকে পাহারা দিচ্ছিল, এরকম একটা অবস্থা। পরে ব্যাগ করে কি জানে আনছেন, আমাকে বলতেছে যে এগুলো নিয়ে যান। ব্যাগটা দিছে হাতে। আমি বললাম যে ব্যাগে কি? আমি যেয়ে দেখতেছি ব্যাগের ভিতরে সব লিচু, অনেকগুলো লিচু একসাথে ব্যাগে, বাজারের যে ব্যাগ আছে ওই ব্যাগে। তো আমি তখন বললাম যে কী ব্যাপার, আপনি আমাকে এই লিচুগুলো দিচ্ছেন, কারণটা কি? বলতেছে ওই দিন তো আমার শাশুড়ি আপনাকে বকাবাদ্য করছে, আপনারা তো লিচু খাইতে পারেন নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমি অনেক দিন ধরে খেয়াল করতেছি স্কুলে সব বাচ্চারাই প্রায় লিচু বাগানে আসে, লিচু টিচু নিয়ে যায়, তা আপনি তো আর আসেন না, আপনাকে দেখি নাই, এই জন্য আমি লিচুগুলো পেরে রাখছিলাম। তো সেদিন তো আমার শাশুড়ি আপনাকে অনেক বকা দিচ্ছে, আমি লিচুগুলো আপনাকে দিতে চাই, নিয়ে যান। পরে আমি কেমনি জানি হঠাৎ করে বৌদি চলে আসছে মুখ থেকে, আর কেমন যে বৌদি আমার দরকার নাই। পরে মহিলাটা বলতেছে আপনি আমাকে বৌদি রাখছেন, আমার অনেক শখ যে আমার একটা দেবর থাকবে, আমার দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমার হাজব্যান্ডের কোনো ভাই নাই। তো ভাই আপনি যদি আমাকে বউ দিয়ে ডাকছেন, আপনি লিচুগুলো নিয়ে যান, আর যদি মন চায় স্কুল ছুটি হইলে মাঝে মাঝে এখানে বৌদির সাথে এসে দেখা করেন, আমি আপনার জন্য অপেক্ষা করব। এমন করেই বলছে। তো বলার পর আমি তখন লিচুগুলো নিয়ে বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে তো লিচু টিচু খাইছি। এরপরে হয়তো কি ভাই স্কুল ছুটি হইলে পরেই আমি জানি না কেন জানি অটোমেটিক্যালি আমি লিচু বাগানের নিচে চলে যেতাম। স্কুল ছুটি হইলে আমি ওখানে চলে যেতাম এবং গেলেই দেখতাম যে বৌদি এসে ওখানে দাঁড়ায় আসছে।
এবং আমার সঙ্গে কথা বলতাম। জানি না ওনার হাজব্যান্ড বা ওনার পারিবারিক অবস্থা সম্বন্ধে কিছু জানতাম না। তা আমি যেহেতু গল্পের শুরুতে আপনাকে বলেছিলাম যে আমার চোখে একটু সমস্যা আছে, মানে আমি ছোটোবেলা থেকেই মানে ফোন ভিডিও, খারাপ ভিডিও, এই সমস্ত ভিডিও দেখতে দেখতে অভ্যস্ত, বাবার দোকানে থেকে চুরি করে করে। তা এই সমস্ত ওই যে বৌদিটা আমার কাছে আসতো, ওনার প্রতি আমার এক ধরনের খারাপ লাগা কাজ করতো। লিচু বাগানের নিচে আসতো, ওনার সাথে আমি আধা ঘন্টা 40 মিনিট এখানে গল্প করতাম, কথা বলতাম। স্কুল ছুটি হওয়ার পরে জায়গাটা পুরো মানে খালি হয়ে যেত, কেউ ওখানে থাকতো না। এই সুযোগটা আমি তখন কাজে লাগাইতাম। তা এরকম করে যখন ওনার সঙ্গে কথা বলতাম বা এরকম করে করতাম, দেখা গেলো যে ওনার প্রতি আমার এক ধরনের একটা ভালো লাগা কাজ করতে শুরু করে। মানে ভালো লাগা কাজ করতেছে, মানে কেমন জানি আমি মোটামুটি ওনার প্রতি অনেকটা দুর্বল হয়ে যাই। এবং দুর্বল হয়ে যাওয়ার পরেই এই ওনার সঙ্গে প্রতিদিন কথা বলে যাই, দেখা করে অনেকটা দুর্বল হয়ে যায়, আর মুখে অনেকটা দুষ্টমি করি। দুষ্টমি করার পরে একদিন বৌদি আমার বলতেছে, আপনার মনে তো অনেক খাইশ আছে, তা একদিন আসেন, পূরণ করে যান। আমি বললাম যে বৌদি কী বলেন? বলে রাতে ছাড়া তো হবে না। তা অমুক দিন আমাকে একটা ডেট দিল যে অমুক দিন রাত 12টার পরে, মানে রাত 10টার দিকে আইসেন আমাদের বাড়িতে। আমার এটা বলতেছে। আমি বললাম যে বৌদি আপনি কি সত্যি বলতেছেন না আমারে ধরাই দিবেন মানুষের কাছে? পরে বলতেছে না ধরাবো না, আপনার দাদা তো ঘরে থাকে না, সমস্যা নেই, আপনি 10টা না, আপনি 11:30টার দিকে আসেন, 11:30টার দিকে আসেন বা 12টার দিকে আসেন। পরে আমি বললাম যে বৌদি আমার তো ভয় লাগতেছে, আবার আপনি আমাকে ধরাই দেন কিনা? বলেন না 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 ভাই, ধরাবো না। কেন ধরাবো? ধরাইলে তো আপনাকে এর আগেও ধরাইতে পারতাম, আমি কি ধরাইছি আপনারে? তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি বলতেছেন তাহলে আমি আসবো। আসলে ছোট মানুষ বা ছোটও না বলবো না, যে ভিতরে এই ধরনের খারাপ নেশা কাজ করতে। আমি একদিন বললাম কি, ঠিকই রাত 12টা বাজে বৌদির সঙ্গে দেখা করার জন্য আমি মোটামুটি ওই লিচু বাগানের দিকে রওনা দিলাম। আমার কাছে কোনো মোবাইল ফোন টোন কিছু ছিল না, আমি আমার মতো করেই তখন রওনা দিলাম। এবং রাত 12টার কাছাকাছি বৌদি বলছিল যে ওইখানে আইসা কুকুর ডাক দেওয়ার জন্য, মানে কুকুর যেমনে ডাকে ওই কুকুরের ডাক দেওয়ার জন্য, এরপরে বৌদি বেরিয়ে আসবে। তা আমার ভাই কুকুরের ডাক দেওয়া লাগে নাই, আমি যাওয়ার পরেই দেখলাম যে বৌদি বাড়ির ভিতর থেকে, আমি গেছি মাত্র, বাড়ির ভিতর থেকে আমাকে এরকম টর্চ লাইটে আলো মারতেছে। তো যখন টর্চ লাইট আলো মারতেছে আমি বুঝলাম যে বৌদি মোটামুটি কাছাকাছি আছে। মানে ওখানে যাওয়ার পরে কিছুক্ষণ পরে বৌদি তখন ঘর থেকে বেরিয়ে আসছে। আইসা আমারে বলতেছে আসছেন? আমি বললাম জি আসছি। পরে বলতেছে যে চলেন ভিতরে চলেন। তা আমি তো ভাই খুব আনন্দিত যে বৌদি আমাকে ডাকতেছে, আমি ভিতরে গেলাম। কিন্তু একটা বিষয় হলো কি, বৌদি আমার ভিতরে না ঢুকে তাদের একটা পূজা মণ্ডপের পাশে একটা ঘর আছে, একটা ছোট ঘর, এই ছোট ঘরের মধ্যে আমাকে ঢুকাইছে। তো আমি যাই দেখতেছি যে ওখানে একটা পূজা মণ্ডপের মতো একটা ঢালই, মানে একটা এরকম একটা ঢাল, এটার মধ্যে অনেক ফল ফ্রুট দিয়ে সাজায় রাখছে। তা আমি তখন বললাম যে বৌদি এগুলো কি, আর আপনি আমাকে এখানে কেন আনছেন, এই জায়গায় কেন আনছেন, আর এই ঢালির মধ্যে এগুলো কি? পরে আমার বলতেছে ভাই এগুলো আপনি চিনবেন না, বুঝবেন না, আপনাকে একটা দায়িত্ব দিলে আগে দায়িত্বটা পালন করে আসেন, এরপরে আপনার আজকে রাতে আমার সঙ্গে থাকবেন। তা আমি তখন বললাম যে দায়িত্বটা কি? বড় বলতেছে এই যে খাবারের ঢালিটা আছে, এই ঢালিটা আপনাদের স্কুলের বাম দিকে যে 3 রাস্তার মোড়টা আছে, ওই 3 রাস্তার মোড়ের মধ্যে দিয়ে আসবেন। তা আমি তখন একটু ভয় পেয়ে গেলাম, মানে বলে কি যে 3 রাস্তার মোড়ের মধ্যে আমি খাবারের ঢালি দিয়ে আসবো, রাত বাজে তখন প্রায় 12টার উপরে, একটা তো ভয় লাগার মতো একটা বিষয়, তাই না? আমি তখন বললাম যে বৌদি এটা আপনি কি বলতেছেন, আপনি আমার কি বইলে আনছেন আর এখন কি বলতেছেন? পরে বলতেছে আরে ভাই আপনি যেটা বলছেন এটা তো আপনার সঙ্গে আমার হবেই, সমস্যা তো নাই, রাত তো পুরোটাই পড়ে আছে, এইটা দিয়ে আসেন ওখানে। তো এটার মধ্যে আবার অনেক কিছু দেখলাম, ধরুন আপনি বিভিন্ন ধরনের খাবার, এইটা সেটা, মোটামুটি অনেক কিছু এটার মধ্যে। তা আমি বললাম যে বৌদি দেখেন আমি এটা নিতে পারবো না, আমার কেমন জানি ভয় লাগতেছে, মানে আমি ওই ঘরটাতে ঢুকার পরে আমার পুরোটা শরীর কেমন জানি একটু মানে পুরো ভার হয়ে গেছে বা অন্যরকম একটা অবস্থা। আমি বললাম যে না বৌদি আমি যেতে পারবো না, আপনি নিয়ে যান, আমি চলে যাব। পরে আমারে বলতেছে ভাই দেখেন এটা একটা পূজা, মানে তারা বলতেছে যে এটা একটা পূজার কাজ, এবং এই কাজটাতে এটা পূজা দেওয়ার জন্য আপনি একটু দিয়ে আসেন ভাই, দিয়ে আসলে আমার খুব উপকার হবে, আমার খুব ভালো হবে, আপনি দিয়ে আসেন, মানে রিকোয়েস্ট করতেছে একরকম। যখন রিকোয়েস্ট করতেছিল আমি তখন বললাম যে মানে একরকম তো বৌদির দিকে একটা খারাপ নজর আমার গেছেই, তার উপরে আবার উনি বলতেছে ওনাদের পূজার, তো ঠিক আছে আমি নিয়ে যাই। তো এটা নিয়ে আমি তখন রওনা দিছি। আমি এই বিষয়টা নিয়ে বেশি কিছু বলতে চাই না, কারণ এটা নিয়ে কথা বললে আমার অনেক সমস্যা হয়, যতটুকু পারি আপনাকে বলি। তা এটা যখন নিয়ে যাচ্ছিলাম মনে হলো যে আমার পুরোটা শরীরে অনেক ভার হয়ে গেছে, আমি হাঁটতে পারি না, অনেক ভয় লাগতেছে, মানে ভিতরে অনেকটা ভয়ভীতি কাজ করতেছে। তারপরেও এটা নিয়ে আস্তে আস্তে করে আপনার 3 রাস্তার মোড়ের মধ্যে গেলাম। ওখানে যাওয়ার পরে আমি আশেপাশে কোনো কিছু দেখতে পাচ্ছি না, মানে কেউ নেই আশেপাশে, কিন্তু প্রচুর পরিমাণের কুকুর ডাকতেছে।
মানে অনেক কুকুর, মানে ধরেন 1-150 কুকুর একসাথে ডাকলে যেরকম না, এরকম 1-150 কুকুর একসঙ্গে ডাকতেছে, প্রচুর কুকুরের সাউন্ড হচ্ছে, বাট আশেপাশে কেউ নেই, আশেপাশে একদম খালি, বাট কুকুর ডাকতেছে। একদম গুটগুটে অন্ধকার এই রাস্তার মোড়, এটা 4 রাস্তার মোড় ছিল, মানে 4টা এরকম করে আপনার যোগ সিস্টেম, 4 রাস্তার মাথায় এটা। এক পাশে আমাদের স্কুল, আর এক পাশে হিন্দুপাড়া, আর এদিকে হচ্ছে বাজারের রাস্তা, আরেকটা রাস্তা ছিল, 4টা রাস্তা। তখন আমি মোটামুটি খুব ভয় পাইছি, এত ভয় পাইছি যা বলার মতো না। এরপরও ওই ঢালিটা এই জায়গাটার মধ্যে রাখছি, মানে ঢালিটা শুধুমাত্র রাখছি ভাই। এরপরে আমার কাছে মনে হলো যে কেউ একজন মনে হয় আমার পিছনে দাঁড়ায় আছে, কেউ একজন মনে হয় পিছনে দাঁড়ায় আছে। পিছনের দিকে ফিরে দিলাম দৌড়াইতে কুকুরের ডাক শুনতেছি অনেকটা, মানে চলে আসার পরে এবার পিছনে ফিরে তাকায় দেখতেছি অনেকগুলো কুকুর একসাথে, এবং আমার কাছে মনে হয় যেন 1-150 কুকুর হবে, বা 1-150 কুকুর একসঙ্গে এই ঢালিটার উপরে পড়ছে, এমন একটা অবস্থা। বাট আমি তখন আশেপাশে কোনো কুকুরই দেখতে পাইনি, পুরো খালি ছিল। কোনো মতে জান নিয়ে দৌড়ে আমি ভাবির বাড়ির ওখানে আসতে এসে দিয়ে যে ভাবি দাঁড়ায় আছে। আমি তখন মুখ মুছতেছি আর বলতেছি, ভাবি আপনার কাছে মাপ চাই, আমি আর আপনার সঙ্গে থাকবো না, আমি চলে যাই। মানে আমি খুবই ভয় পাইছিলাম। তো ওইখান থেকে কোনো রকমের জান নিয়ে আমি অনেক ভয়ে, মানে রাস্তার মধ্যে খুবই ভয় নিয়ে আমি বাড়ি পর্যন্ত আসছি। এবং বাড়িতে আসার পরে আমি মানে আমার সঙ্গে যা হয়েছে বা যা আমি দেখেছি তা আসলে আপনাকে বলে বোঝাতে পারবো না। এবং বাড়িতে যখন চলে আসে, বাড়িতে আসার পরে সে রাত আমার জ্বর ওঠে, মারাত্মক লেভেলের জ্বর ওঠে। সকালবেলা আমি টোটালি বিছনা থেকে উঠতে পারি না। সামনে আবার আমার এসএসসি পরীক্ষা, আপনার পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে, এরকম একটা পর্যায়ে। এবার যেটা হয়ে গেল যে এই ঘটনার পরে আমি রাতের বেলায় ঘুমাইতে পারতাম না। জ্বর তো আমার হয়েছেই, এবং জ্বর হওয়ার পরে যেটা হইতো, রাতের বেলায় ঘুমাইলে আমি দেখতাম আমার কুকুরে দৌড়ায়। ধরেন আপনার 20-30টা কুকুর একসঙ্গে দৌড়াইতেছে আমাকে, আমি কোনোভাবেই স্থির থাকতে পারতেছি না। মানে কুকুরে আমাকে দৌড়াচ্ছে, আমার শরীরে কামড় দিতেছে, এবং এক পাশে কুকুর, অন্য পাশে সাপ, মানে এইরকম স্বপ্নগুলো আমি দেখতাম। তো তখন থেকে মা আমাকে কবিরাজের বাড়িতে নিতে শুরু করতো, বিভিন্ন ধরনের হুজুরের বাড়িতে, কবিরাজের বাড়িতে, এখানে সেখানে বিভিন্ন জায়গায় নিয়ে যাইতো। বাট আমার আর কোনো কিছুতে কাজ হতো না। আমাকে তাবিজ পরাইতো, পানি পরা খাওয়াইতো, এটা সেটা, মানে আমি আর কোনো কিছুতে আর ঠিক হতে পারলাম না। আমি পরিশেষে যেটা জানতে পারলাম যে ওই ভাবি তার শাশুড়িকে মেরে ফেলার জন্য একটা কালো জাদু করছিল, এবং কালো জাদু করে সে মূলত জিনকে এই খাবারটা দিছিল। এটা তার কোনো একটা তান্ত্রিকের বা কোনো কাজ হবে, এটা তো আর আমি জানি না। এবার আমি করলাম কি, আমার তখনকার অবস্থা এতটাই নাজেহাল হয়ে গেল, এতটাই মানে সমস্যাকর হয়ে গেল, আমি আর বিছানা থেকে উঠতে পারি না। এই রাতে এই স্বপ্নগুলো দেখতে দেখতে আমার শারীরিক অবস্থা এতটাই অবনতি ঘটছে যা বলার মতো না। আমি একেবারে শুকিয়ে গেছি, কাঠ হয়ে গেছি, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারি না, ঘুমাইতে পারি না, এবং ঘুমাইলে চোখটা বন্ধ করলেই দেখি যে কুকুরে দৌড়াইতেছে, সাপে কামড়াইতেছে, কুকুরে দৌড়াচ্ছে, সাপে কামড়াচ্ছে। এইগুলো দেখতে একটা পর্যায়ে আমার তখন এসএসসি পরীক্ষা চলে আসে, এবং দুর্ভাগ্যবশতই বলবো আমি পরীক্ষাটা দিতে পারি নাই, মানে এসএসসি পরীক্ষাটা দিতে পারি নাই। এবং পরীক্ষাটা দিতে পারি না, প্রচুর পরিমাণে রোগীলা হয়ে যায়। প্রায় আমি আপনাকে বলতে পারি প্রায় 1 বছরের মতো আমার শারীরিক অবস্থা খুবই খারাপ থাকে। আমি যে বাঁচবো এটাও কেউ বলে নাই। মানে এলাকার যত মানুষ ছিল, যে আমাকে দেখছে, আমি একেবারে শুকিয়ে আমার মাথাটা বেরিয়ে গেছে, আমার মাথার যে চুল ছিল চুলগুলো সব পড়ে গেছে। আপনার টাইফয়েড হইলে বা এই ধরনের মারাত্মক কোনো রোগ হইলে মানুষের অবস্থা যেরকম হয়, একদম শুকিয়ে কাঠ হয়ে যায়, আমি ঠিক এরকমই হয়ে গেছিলাম, একদম শুকিয়ে কাঠ হয়ে গেছিলাম। মানে মাথা উঠাইতে পারতেছিলাম না, এমন এক অবস্থা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ 1 বছর পর আমি কিছুটা ভালো হয়েছি। এতে আমার এসএসসি পরীক্ষাও গেল, পড়াশোনাও গেল, এবং মোটামুটি সব কিছুই তখন একেবারে লাটে গেল। এবং 1 বছর পরে মোটামুটি আমি একটুখানি ভালো হই, এবং ভালো হওয়ার পরেই তখন আমার আব্বার দোকানে গিয়ে আমি তখন বসতাম। ওই সময় তো পড়াশোনা শেষ, পড়াশোনা তো আর হয়ই নাই, পড়াশোনা বন্ধ। আব্বার দোকানে গিয়ে তখন বসতাম, আব্বুর দোকানে বসতাম, আব্বুর সঙ্গে দোকানদারি করতাম, আব্বু আমাকে বিভিন্ন কাজ করে আমি এটাই করতাম। তো সেই সময়টাতে আমি যেহেতু আগেই আপনার এই মিখারের কাজগুলো পারতাম বা কাজগুলো করতাম, সে জায়গা থেকে আমি টুকিটাকি কাজ করতেছি, বা বিভিন্ন ধরনের কাস্টমার আসতেছে, মোবাইল ফোন আছে, মোবাইলে ফোন দিতেছে, ফোন দিলে আমি যাইতাম। ওই সময় আমি ফোনে একটা মোবাইল ইউজ করতাম, পড়াশোনা যেহেতু আর করি নাই, তো সেই সময় তো আব্বার দোকানে তখন আমি পার্মানেন্টলি বসে যাই। তো আমি যখন দোকানে বসি বা আমিও যখন মিস্ত্রির কাজ করি, আরও বছরখানে এখানে কেটে যায়, এদিক দিয়ে আরও 1 বছর কাটে। তো আমি তখন পুরোপুরিভাবে ভালো মানের মিস্ত্রি হয়ে যাই, সব ধরনের কাজ আমি করতে পারি, এবং সব ধরনের টেলিভিশন আমি ঠিক করতে পারি। এরকম করে তখন সময়গুলো কাটতেছে।
এই করতে করতে একদিন এই ঘটনা প্রায় আমি স্কুল জীবনের প্রায় 1.5 থেকে 2 বছরের পরের কথা আপনাকে বলতেছি। এই 2 বছরে আর কোনো ঘটনা নেই। 2 বছর পরে আমার কাছে একটা ফোন আসছে। আমাদের এই এলাকা থেকে মোটামুটি একটু দূরে একটা বাড়ি থেকে ফোন আসছে। একজন মহিলা ফোন দিছে, ওনার টিভিতে সমস্যা। ওই সময় তো আপনার ওই যে এলইডি যে টিভিগুলো ওগুলো অ্যাভেলেবেল হয় নাই, বেশিরভাগই ওই যে আপনার সনি বা অন্য যে টিভিগুলো ছিল, মানে এমনি টেলিভিশন আর কি, এলইডি না, ওইগুলোই ঠিক করতাম। পরে ফোন দিছে, ফোন দেওয়ার পরে বৃষ্টি হইতেছিল 10টার দিকে বা 9টার দিকে এরকম একটা সময় ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে, ভাই আমাদের টিভিটা একটু সমস্যা, একটু দেখা যান। পরে আমি বলতেছি, দেখেন তো বৃষ্টি পড়তেছে, এত বৃষ্টির মধ্যে তো আমি যাইতে পারবো না। পরে বলতেছে, ভাই বৃষ্টি হলে সমস্যা নেই, আসেন না, ঠিক করে যান, আমি টাকা বাড়াই দিব। তো এই মহিলা যেহেতু বারবার বলতেছে, আবার আমার একটা অভ্যাস ছিল কি, ধরেন ওই যে বললাম না, মহিলার কোনো কণ্ঠ পেলে আমি পাগল হয়ে যাই। কোনো মহিলা ফোন দিচ্ছে বা মহিলার কোনো কাজ হইলে, ঝড় তুফান বৃষ্টি যাই হোক, আমি সেখানে যাব, কাজ আমি করবই, বিকজ আমি ওদের প্রতি দুর্বল। এবার আমি মহিলা ফোন দিছে, ফোন দেওয়ার পরে আরেকজনের পরিচিত, মানে একজনের বাইক নিয়ে আমি তখন রওনা দিছি। এবং রওনা দেওয়ার পরে মহিলার বাড়ি পর্যন্ত গেছি, মোটামুটি পুরো শরীর কিন্তু ভিজে গেছে। এবং ভিজে যাওয়ার পরে তো আমি বললাম যে, ভাবি, মানে ওনারে বললাম যে আমার তো পুরো শরীর ভিজে গেছে। এখন উনি আমার বলতেছে, আপনার ওয়াশরুমে যান, ওয়াশরুমে গিয়ে জামা কাপড়গুলো একটু ঠিকঠাক করে এরপরে আপনি আসেন। তো উনি আবার লুঙ্গি দিল, যে লুঙ্গি দিচ্ছে যে আমার হাজব্যান্ডের লুঙ্গি, যা একটু আপনি ওয়াশরুমে যান, ফ্রেশ হন। আবার ঘরের মধ্যে কেউই ছিল না, উনি একাই ছিল, ওনার কোনো বাচ্চা কাচ্চাও নাই। পাশের ঘরেই হচ্ছে ওনার শ্বশুর শাশুড়ি থাকে। এবং আমি যতটুকু জানতে পারলাম যে ওনার হাজব্যান্ড হচ্ছে বিদেশে থাকে, সৌদি আরবে থাকে। তো আমি তখন ওয়াশরুমে ঢুকে যখন জামা কাপড় পরিবর্তন করতেছি, তখন সেখানে মহিলাদের আবার অনেক ধরনের কাপড় থাকে, মানে আপনার গোসলখানার ভিতরে। এই ছোটোখাটো অনেকগুলো কাপড় দেখে আমার ভিতরে এক ধরনের খারাপ নেশা আবারও জেগে বসছে। এবং আসার পরে আমি বারবার ওনার দিকে খারাপ নজরে তাকাচ্ছি, ওনার হাজব্যান্ডের লুঙ্গি পরে আসি। এবং আমার একটা অভ্যাস ছিল কি, আমার একটা কন্যা রাশি ছিল, এটা হচ্ছে আমার ছোটোবেলা থেকেই কন্যা রাশি। ধরেন কোনো মহিলার সঙ্গে আমি যদি একটুখানি কথা বলি, এই মহিলা আমার উপর দুর্বল হয়ে যায়। পরে টিভিটা ঠিক করলাম, ঠিকঠাক করে আমি বললাম যে, আমি তো আপনার হাজব্যান্ডের লুঙ্গি পরে আছি, আজকে নাইলে আপনার সঙ্গে থেকে যাই। অল্প সময় পরিচয়, এই প্রথম তার সঙ্গে আমার কথা, কিন্তু একটুখানি কথা বললে মানুষ লাইনে হয়ে যায় আর কি, বিশেষ করে মহিলারা। তারপরে বলতেছে যে, ভালো কথা, তাহলে থাইকা যান। আমি বললাম, লুঙ্গির মধ্যে অনেক গন্ধ আসতেছে, ঘটনা কি? সেগুলো দুষ্টমি করলাম। পরে বলতেছে যে, কিছু না মনে করলে ভাইয়া, আপনি তো আজকেই প্রথম পরিচয়, দুপুরে খাওয়া দাওয়া করে যান। তো আমি অবশ্যই চাই নাই, এরপরও উনি আমাকে দুপুরে জোর করে খাওয়া দাওয়া করাইছে, একসঙ্গে বৈশা খাইলাম। তাই বললাম যে, ভাবি কিছু মনে করবেন না, ভাইয়ের লুঙ্গি পরছি এবং ভাইয়ের মতো করে আপনার পাশে বসে খাবার খাইছি, তা ভাই দায়িত্বটা তো পাইলাম না, তো ভাইয়ের তো একটা মানে সবই যেহেতু পাইছি, এরকম করতেছি। পরে উনিও দুষ্টমি করে কথাবার্তা বললাম। পরে আবার লুঙ্গি খুলে আমি আমার ভিজা প্যান্টটা পরে আবার বাইক নিয়ে চলে আসছি। তো নাম্বার দিয়ে আসছে যে, ভাবি যদি টিভিতে কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনি আমাকে ফোন দিয়েন। নাম্বারটা দিছি, ভাবি আমার একটা মিস কল দিছে, ভাবির নাম্বারটা আমি সেভ করে রাখছি। প্রায় 2 থেকে 3 দিন কেটে গেছে, উনি আর আমার ফোন টোন দেয়নি। তো মহিলাটার আমার অনেক ভালো লাগছে, খুব আন্তরিকতা ছিল। এবার আমি নিশ্চিত ওনাকে ফোন দিতাম মাঝে মাঝে, ভাবি কী অবস্থা, টিভি কি লাফালাফি করে বা টিভির সাউন্ড কি ঠিক আছে? বলে, না ভাই, টিভি তো ঠিক আছে, সাউন্ডেও কোনো সমস্যা নাই, এটা সেটা। এরকম করে অনেক দিন কথাবার্তা বলতে বলতে তার প্রতি আমার এক ধরনের একটা খারাপ নেশা কাজ করে। এই মহিলাটা ছিল কীরকম জানেন, ফোনে কথা বলতো, প্রচণ্ড রকমের দুষ্টমি করতো, বা এক কথায় বলতে গেলে খুবই ফানি একটা মহিলা ছিল। কিন্তু মানে শরীরে হাত দিতে দিত না, কথা বলার সময় দূর থেকে কথা বলেন, মুখে যত পারেন দুষ্টমি করেন, কিন্তু ওই শরীরের উপরে আসবেন না, মানে এই টাইপের একজন মানুষ ছিল আর কি। তো আমি চিন্তা করতাম যে একদিন হয়তো উনি পটে যাবে। মহিলাটা খুবই সুন্দর ছিল, আবার একেবারে অপরূপা সুন্দরী ছিল। তা এরকম করে কয়েকদিন কথাবার্তা বলতে বলতে আমি বললাম যে, ভাবি কিছু মনে করবেন না, আমি তো আপনাকে ভাবি ডাকছি, এখন আপনার বাসায় যে টিভিটা আছে এটা তো সুবিধার না, আমার কাছে এর থেকেও একটা ভালো টিভি আছে, ওইটা আমার দিয়ে এটা আপনি নিয়ে যান। পরে আমারে বলতেছে যে, না ভাই, আমার এটাই চলবে। ওইটা মনে হয় 14 ইঞ্চি ছিল, আমারটা 21 ইঞ্চি। পরে আমি বললাম, আচ্ছা ভাবি, ওইটা নাইলে থাক, ওইটা দেওয়ার দরকার না, আমি আপনার 21 ইঞ্চি একটা টিভি দিতেছি, আপনি ওইটা চালান। তো উনি বলে, লাগবে না। আমি বললাম, নেন তোরে ভাবি, নেন, জোরাজোরি করে না নেন। এরকম করে তখন 21 ইঞ্চি টিভিটা আমি ওনার দিছি। 21 ইঞ্চি টিভিটা দেওয়ার পরে উনি তখন এই 21 ইঞ্চি টিভিটা চালাইতে আছে, ওনার ঘরে চলতেছে, আরও ওনার সঙ্গে ক্লোজ হয়ে গেলাম। মাঝে মাঝে রাতের বেলায় ফোন দেয়, রান্না বান্না করলে, ভাই আসেন খাওয়া দাওয়া করে যান, খাওয়া দাওয়া করে আসি। মানে যত যাই করি ভাই, শরীরে হাত দিলে ভাবি দূরে সরে যায়, কোনোভাবে শরীরে হাত দেওয়া যায় না। এবং এমনি মুখে যা পারি তাই করি, সব কিছুই হচ্ছে, বাট শরীরে হাত দেওয়া যাবে না, ওনার কথা হচ্ছে এটা। তো এরকম করেই তখন দিন আর রাতগুলো কাটতেছে, আমি আমার মতো করে সময়গুলো পাস করতেছি। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে দেখা গেল কি, ভাবি আমার একদিন বলতেছে যে, আমারে বলে যে, আসিফ ভাই,
আপনার কাছে কোনো ভালো কোনো কবিরাজ আছে? যেহেতু আপনি বিভিন্ন জায়গায় যান, টেলিভিশন ঠিক করেন, অনেক মানুষের সঙ্গে চলাফেরা করেন, সবার সঙ্গে তো আপনার ভালো সম্পর্ক, তো আপনার কাছে কি ভালো কোনো কবিরাজ আছে? আমি আমার স্বামীটারে দেশে নিয়ে আসবো। ভাবি বলতেছে। আমি তখন বললাম যে ভাই কী সমস্যা, আপনি আরে হাজব্যান্ড বিদেশে থাকলে এটা তো বউয়ের জন্য ভালো, টাকা পয়সা পাঠাইতেছে, আপনি চলতেছেন ভালো, আর হাজব্যান্ডের অভাব পূরণ করার জন্য তো আমরা আসি, তাহলে কী লেগে আপনার আবার হাজব্যান্ডকে বিদেশ থেকে নিয়ে আসতে হবে? পরে বলতেছে ভাই আমার পারিবারিক সমস্যা আছে, সব কথা তো আর বলা যায় না আপনাকে, তো এটুকুই বলি যে আমার হাজব্যান্ডকে আমি দেশে নিয়ে আসবো, যদি পারেন আমাকে একটু সাহায্য করেন আমার হাজব্যান্ডকে দেশে আনার জন্য। কোনো হুজুর কবিরাজ আছে কিনা? অনেক সময় কবিরাজদেরকে দিয়ে কিছু করলে কিন্তু মানে ওর দেশে চলে আসে, মানে আমারে বলতেছে। তো আমি তখন বললাম যে দেখেন ভাবি এরকম তো আমি জানি না, তো আচ্ছা ঠিক আছে আমি তারপরেও দেখবো, যদি এরকম কোনো কবিরাজ পাওয়া যায় আমি আপনাকে জানাবো যে ভাইকে দেশে আনার জন্য। তো কথাবার্তা বললাম তার সঙ্গে, এবং এরকম করে আমি আমার মতো করে খুঁজতেছি কোনো কবিরাজ পাওয়া যায় কিনা। এতে একটা কবিরাজ তখন পাইছি। কবিরাজ পাওয়ার পরে ভাবির বললাম যে ভাবি এমন এমন ঘটনা, কবিরাজ একটা পাইছি, আপনি যাবেন কিনা? তো বলে ঠিক আছে যাব। আমি ভাই একই সিএনজিতে ওনার সঙ্গে কবিরাজের বাড়ি পর্যন্ত গেলাম, কবিরাজের বাড়ি দেখে আসলাম। বাট কথা হচ্ছে সবই ঠিক আছে, শরীরে হাত দিয়েন না, মানে শরীরে হাত দেওয়া যাবে না। তার সব কিছুই করেন, মুখে মুখে যা করেন করেন, প্রবলেম নেই, কিন্তু শরীরে হাত দিতে পারবে না। শরীরে হাত দিলেই সে একটু অন্যরকম, মানে দূরে সরে যায়, রাগ করে না বাট দূরে সরে যায়। তো এরকম করে পরে কবিরাজ বললো যে ভাইয়ের কাপড় চোপড় লাগবে, ভাইয়ের জামা কাপড় যদি দেয় তাইলে ঠিক হবে। তারপরে উনি কী করলো, ওনার হাজব্যান্ডের লুঙ্গি, তারপর আরও কী কী ছিল বাসায়, এগুলো নিয়ে গেছে, এবং নিয়ে যাওয়ার পরে সেখানকার যিনি কবিরাজ ছিল সে কালো জাদু করছে, কেমনে কেমনে কী জানি করছে। করার পরেই এই মাস তিনেক পরে ভাবি বলতেছে ভাই আগে তো আপনার ভাই আমারে ফোন দিত না, আমার সঙ্গে কথা বলতো না, আমি ফোন দিলেও ধরতো না, আমাকে ইগনোর করতো, বাট এখন তো আপনার ভাই আমার সঙ্গে কথা বলে এবং মোটামুটি আমার কাছে আসতে চায়, মানে বাড়িতে চলে আসবে বলতেছে। আমি বললাম তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনার কিসমত খুলে গেছে, আপনার তো আর কোনো প্রবলেম নাই, তাহলে তো আর কথাই নেই। পরে বলতেছে হ্যাঁ সেটাই তো, ও এখন বলতেছে দেশে আসবে। আমি যে ভালো কথা, তাহলে নিয়ে আসেন। এবং বেশি দিন লাগে নাই, ভাই তখন দেশে চলে আসছে, এবং দেশে আসার পরে উনি ওনার মতো করে চলতেছে, ওনার ওয়াইফের সঙ্গে মাঝে মাঝে আমার সঙ্গেও দেখা হয়, বাট সেই লোক তো আর আমাকে চিনে না। তো এই করে ধরেন আপনার দিন আর রাতগুলো পাস হইতেছে, ভাবির সঙ্গে কথাবার্তা বলি, দুষ্টমি করি ওই ফোনে। তখনও ওনার হাজব্যান্ড দেশে আসার পরও ওনার সঙ্গে ফোনে আমার কথাবার্তা হতো, সব কিছুই হতো, বাট শুধুমাত্র ওনার বডিতে টাচ করা যাবে না, ওইটা ছাড়া আপনি যা খুশি তাই করেন। এইভাবে দিন আর রাতগুলো কাটতেছে, একদিন দুই দিন তিন দিন করে সময়গুলো পাস হইতেছে, সময়গুলো কাটতেছে। এরকম করতে করতে আরও প্রায় এখানে 1 বছরের মতো কেটে গেছে, আরও বছরখানি কেটে গেছে। তখন পুরো দোকানটা আমি সামলাইতাম, আমার ভাইরা দোকানে বসতো না, এবং আব্বার মতো করে বাসায় থাকতো, পুরো ব্যবসা বাণিজ্য সবই আমার হাতে ছিল। এই পর্যায়ের ভিতরে এবার ভাবি আমারে বললো কি, এই ঘটনার 1 বছর পরে, মানে আমার ভাই দেশে আসার 1 বছর পরে আমারে বলতেছে যে আসিফ ভাই আপনার ভাই তো বিয়ে করার পরে 6 মাস আমার সঙ্গে ছিল, এরপরে বিদেশে গেছে, আমার কোনো বাচ্চা কাচ্চা হয় নাই, এখন তো বিদেশ থেকে আসছে তা 1 বছর হয়ে গেছে, এখনও তো ভাই আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না। ভাই আপনি তো আমাকে একসময় একটা কবিরাজের কাছে নিয়েছিলেন, ওই কবিরাজ দ্বারা তো আপনার অনেক উপকার করছেন, আপনার ভাইরে আমি দেশে আনতে পারছি, এখন আমরা আবার কবিরাজটার কাছে নিয়ে চলেন, দেখি আমার কোনো একটা বাচ্চা কাচ্চার ব্যবস্থা করা যায় কিনা। তো আমিও ভাই এমন একটা মানে মানুষ যে ভাবির প্রেমে এমনভাবেই পড়ছি, আমার যে কোনোভাবেই হোক ওনার আমার ভালোই লাগে, মানে ওনার সঙ্গে আমার কোনো না কোনো সম্পর্ক আমার করতেই হবে। আমি ওনাকে না পাওয়া পর্যন্ত পুরো পাগল হয়ে আছি, উনি যা বলে তাই করতেছি। আর এর মাঝে টাকা পয়সা কিন্তু প্রচুর খরচ করতেছি, ওনার জন্য গিফট কিনা, এটা কিনা ওইটা কিনা, ওনার মোবাইলে রিচার্জ করে দেওয়া থেকে শুরু করে মোটামুটি সব আমি ওনার জন্য করি। তারপরে আমি বললাম যে ভাবি ঠিক আছে সমস্যা নেই, আপনি যদি যেতে চান আমি আপনাকে নিয়ে যাব। পরে আমি তখন ভাবিরে নিয়ে ওই কবিরাজের বাড়িতে আবারও গেলাম। তখন কিন্তু ভাই মানে ওনার যে হাজব্যান্ড ছিল আসলাম ভাই কিন্তু তখন সিলেট শহরে একটা চাকরি করতো, কোথায় যেন একটা শহরে চাকরি করে। উনি গ্রামে খুব বেশি একটা আসে না, হয়তো সপ্তাহে 1 দিন কি 2 দিন আসে, বা 15 দিনে 1 দিন আসে, ওভাবে প্রতিনিয়ত আসে না। আর মাঝে মাঝে আসে বাড়িতে, এসে আবার চলে যায়। উনি ওখানে চাকরি করে না কি করে, উনি শহরে থাকে। তো ভাবি কেন ভাইয়ের ইমিডিয়েটলি দেশে নিয়ে আসলো সেটা আমি জানি না, তবে যতটুকু জানতে পারছি টুকিটাকি ওনাদের পারিবারিক কোনো একটা সমস্যা আছে, ওই কারণে নিয়ে আসছে। তো এবার উনি করলো কি, আমার সঙ্গে কবিরাজের কাছে গেল, কবিরাজ পানি পড়া এটা সেটা অনেক কিছু দিল, এবার আর কোনো কাজ হচ্ছে না, কোনোভাবেই কোনো কাজ হয় না, আমি আর কোনো কিছুই করতে পারি না। এইরকম করে করে অনেকগুলো দিন কেটে গেল, মানে একটা পর্যায়ে আমি তখন ভাবির ইগনোর শুরু করলাম। যেহেতু ভাই অনেকগুলো দিন তার পিছনে ঘুরলাম, তার সঙ্গে একটা কিছু করার চেষ্টা করলাম, করতে পারলাম না, এখন আর আমি তার ফোন ধরবো না, তার সঙ্গে কথা বলবো না, তার সঙ্গে কথা বলাটাই তখন হচ্ছে মানে আমার কাছে মনে হলো যেন সময় নষ্ট করা। তা এরকম করে করে আমার দোকানে একদিন রুবেল নামের একটা ছেলে বসে আছে, এবং ও আমাদের মহল্লারই একটা ছেলে, আমার বয়সী হবে। ও
ও এবার মাঝে মাঝে এসে দোকানে বসে থাকতো, ওর বাইক আছে, আবার আমি ওই বাইক নিয়ে, আমার তখন বাইক ছিল না, আমি ওর বাইকটা নিয়ে মাঝে মাঝে টিভি দেখার জন্য বিভিন্ন জায়গায় যাইতাম। তুই মহিলা আমাকে ফোন দিতেছে, আমি তার ফোন আর ধরি না, ওই সময় আমি প্রচুর ইগনোর করতাম। তা রোবেল আমারে বলে, দোস্ত তোরে ফোন দেয় কে? আমি বললাম, আমার দোস্ত বলিস না, এক মহিলা ফোন দেয়। মহিলা ফোন দেয় তো ধর মহিলার ফোন। আমি যে না রে ভাই, মহিলার ফোন ধরবো না, এই মহিলা খুব বাজে, তার ফোন ধরবো না। পরে বলতেছে যে আরে বেটা ফোন ধর, বাজে কেন? আমি বললাম বাজে বলতে সে খুব সুন্দরী, কিন্তু ভাই আমি কখনোই তার সঙ্গে কোনো কিছুতে যাইতে পারি না। পরে রোবেল আমারে বলল, তুই আমারে বলতো ঘটনাটা কি? তোর তো কোনো মহিলারে পাইলে তুই তো তারা ছাড়স না, যে কোনোভাবে হোক মহিলার সঙ্গে একটা সম্পর্ক করিয়ে ছাড়স, আর তুই তো এই টাইপের একটা লোক, তাহলে এই মহিলার সঙ্গে কোনো কিছু হচ্ছে না, কারণটা কি আমারে বল। ও যখন আমারে বললো, চাপ দিয়ে ধরছে, আমি তখন বললাম যে দোষ এই ঘটনা, এমনি এমনি পরিচয়, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আজকে তো প্রায় 3 বছর মতো মহিলার সঙ্গে আমার সম্পর্ক। ওনার নাম ছিল জ্যোৎস্না, আমি জ্যোৎস্না ভাবি ডাকতাম। তাই আমি বললাম যে আজকে 3 বছরের সম্পর্ক, 3 বছর আমি কোনো ধরনের হাতটাও ধরতে পারি নাই, কিন্তু ওনার পিছনে হাজার হাজার টাকা নষ্ট করছি, ওনার পিছনে সময় দিছি, আমার অনেক ক্ষতি হয়েছে। এবং লাস্ট পর্যন্ত কবিরাজার বাড়িতে নিয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয় না। তখন রুবেল আমারে বলতেছে, তুই ভাবিরে বল বাচ্চা দিয়ে দিবি, আর বাচ্চা যেতে হয় না, তুই দিয়ে দে, চাইলে তো হয়। আমি বললাম ভাই, যে মহিলার 3 বছরে তার হাতেই ধরতে পারি নাই, এই মহিলার পেটে বাচ্চা আমি দিব কেমনে? তুই কি পাগল হয়েছিস নাকি? এটা বলার পরে রুবেল তখন অনেকক্ষণ ধরে চুপ হয়ে আছে, একটু চুপ হয়ে আছে, চুপচাপ থাইকে আমারে বলে যে আসিফ, একটা কথা বলি, দেখ তুই রাখতে পারবি কিনা, যদি রাখতে পারস এটি একটু রিস্কি কাজ। মহিলাটার তোর কথা শুনে যেটুকু বুঝলাম, মহিলাটা খুব একটা চালাক না, মোটামুটি বোকাই আছে, এবং বোকা মহিলারা এটা তুই কাজে লাগাইতে পারবি। পরে আমি বললাম যে বোকা মহিলারে কাজে লাগাইতে পারবো কিভাবে? আমি জানি না যে রোবেলের মাথায় এই ধরনের আইডিয়া বা এই ধরনের চিন্তাভাবনা কেন আসছে বা কিভাবে আসছে, ও হঠাৎ করে আমাকে এরকম একটা আইডিয়া দিয়ে দিল। আমারে বলে, তুই মহিলাটারে ঘুমের ওষুধ খাওয়াই দে। আমি বললাম যেমন? পরে বলে যে তুই একটা কাজ কর, তুই যে কোনো একটা কবিরাজের কাছ থেকে এরকম ওষুধ আনবি, আইনা ক্যাপচুল আনবি, আইনা এটার ভিতরে ঘুমের ওষুধ ঢুকাই দিবি, ঘুমের ওষুধ ভাঙা মারাত্মক ধরনের ঘুমের ওষুধ ঢুকাই দিবি, এবং ঘুমের ওষুধগুলো ঢুকাই দিয়া মহিলার হাজব্যান্ড যখন থাকবে না, তখন তারা ঘুমের ওষুধগুলো খাওয়াই দিবি, এবং খাওয়াই দেওয়ার পরে রাতের বেলায় তুই যা মহিলার সঙ্গে এগুলো করে আসবে। আমি বললাম, এই বেটা, মহিলা ঘুমের ওষুধ খেলে কি সে ঘরের দরজা খোলা রাখবে? ওই তো ঘরের দরজা খোলা রাখবে না। তখন আমারে বলতেছে, তুই মহিলারে বলবি ঘরের দরজা খোলা রাখার জন্য। আমি বললাম, আমি বললেই কি মহিলা ঘরের দরজা খোলা রাখবে? বলে, বলবি, কবিরাজে বলছে। অনেকক্ষণ ধরে এরকম করে কথাবার্তা হচ্ছে, হঠাৎ করে আমার বলতেছে, আমার কাছে একটা ভণ্ড কবিরাজ আছে, রোবেল বলতেছে, আচ্ছা আমার কাছে একটা ভণ্ড কবিরাজ আছে, তুই কবিরাজের কাছে নিয়ে আয়, এই কবিরাজে তোর সব কিছু ঠিকঠাক করে দেবো, আমি কবিরাজের সব কিছু বলে দিব। পরে আমি বললাম, কবিরাজ সব ঠিক করে দিবে? বলে, কবিরাজে সব ঠিক করে দিব, তোর কোনো চিন্তা নাই, তুই মহিলারে নিয়ে আয়। তুই মহিলারে নিয়ে আয়, কবে আনবি বল? আমি বললাম, আমি কালকে বললে তো মহিলা কালকেই চলে আসবে। বলে, তাহলে তুই চলে আয়, মহিলারে নিয়ে আয়, কবিরাজের ঠিকানা আমি তোরে দিলাম, প্রয়োজন আমি সহ যাবো। রোবেলের ফর্মুলা মোতাবেক আমি তখন এই মহিলারে নিয়ে আমি বললাম যে ভাবি, অন্য একটা কবিরাজ পাইছি, ওই জন্য আমার ফোন একটা কারণেই দিত, কবিরাজ আছে কি না, বাচ্চা হয় না, কোন কবিরাজের কাছে গেলে বাচ্চা হবে, শুধু বাচ্চার জন্য আমাকে ফোন দিত। এক কথায় বলতে গেলে সহজ সরল টাইপের মহিলা, বাট অনেকটা সেলফিশ, নিজের স্বার্থটা বোঝে। তাই আমি বললাম যে ভাবি, একটা কবিরাজ পাইছিলাম ভালো, ওইখানে নিলে মনে হয় বাচ্চা কাচ্চা হবে, আপনি আমার সঙ্গে ওইখানে যেতে পারেন। তা বলো, আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে যাবো, কখন নিয়ে যাবেন? আমরা আপনি বলেন। তা উনি ডেট পড়ছে, ওই ডেটে আমি তখন ওনারে নিয়ে গেছি কবিরাজের কাছে। ওই কবিরাজটা একটু বয়স্কই ছিল, কিন্তু ওর ভণ্ড কবিরাজ, এটা রোবেল জানতো। এবং রোবেলের সঙ্গে কথা হলো ফোনে, রোবেল আমারে বলে, আমি তো আসতে পারবো না, আমি কবিরাজরে সব বলে দিছি, এখন তুই কবিরাজরে দেখা, এরপরেরটা পরে হবে, কিন্তু কবিরাজ যখন মহিলার সঙ্গে কথা বলবি তুই কিন্তু ওখানে থাকিস না। তা আমি বললাম যে ঠিক আছে, আমি ওখানে থাকবো না। না থাকার পরে তখনই কবিরাজ ভাবিরে কী জানি বললো, বলার পরেই এবার বললো যে ঠিক আছে আপনি যান, আপনাকে যে আনছে আমি ওনার সঙ্গে কথা বলবো, আপনি যান। পরে কথাবার্তা বলার পরে মহিলা তখন চলে আসছে, ওই ভাবি তখন চলে আসছে, আসার পরে ভাবি আর আমি তখন আবার রিক্সা দিয়ে চলে আসতেছি। এখন কবিরাজ কী বলছো এটা তো আর জানি না। ভাবিরে দিয়ে দিলাম, বাড়িতে দিয়ে রোবেলরে ফোন দিলাম যে রোবেল, কবিরাজের সঙ্গে তো কথা হইলো না, ভাবিরে তো বাড়িতে দিয়ে আসছি, কবিরাজ জানি ভাবিরে কী কী ঔষধ দিছে। পরে বলে, হ্যাঁ হ্যাঁ, যেগুলো দিছে ওইগুলোতে কাজ হবে, তুই চিন্তা করিস না, তুই কবিরাজের বাড়িতে আয়, আমি যাচ্ছি। পরে রোবেলও গেল কবিরাজের বাড়িতে, আমিও গেলাম। যাওয়ার পরে কবিরাজ বললো, আপনি আজকে রাতেই যান, রাত 3টার দিকে ওনার ঘরের দরজা খোলা রাখবে, আপনি যান। আমি বললাম, ঘরের দরজা খোলা থাকবে কবিরাজ বলে, হ্যাঁ ঘরের দরজাও খোলা থাকবে, এবং আপনি যেভাবে চাচ্ছেন উনি সেভাবেই আপনারা পাবেন, উনি অজ্ঞান অবস্থায় থাকবে, আপনি যান। তো আমি কিছুই বুঝতে পারলাম না কবিরাজ এটা কী বললো। রোবেল আমারে বলে, তুই রাত 3টা বাজে যা। আমি বললাম, দোস্ত দেখ, এই মহিলা ভালো না, সে যদি চিৎকার টিৎকার দেয়, আশেপাশের মানুষজন এসে আমার হাড্ডি গুড্ডি সব ভেঙে ফেলবে। আমি ভাই মহিলার অনেক ভয় পাই, মহিলা অতটা সহজ সরল টাইপের না,
মানে সহজ সরল ঠিক আছে, কিন্তু একটু উগ্র মেজাজে। রুবেল আমারে বলতেছে, দেখ এই কবিরাজটা আমি ভালো করে চিনি, ওই যেহেতু তোরা রাত 3টায় যাইতে বলছে, তুই রাত 3টায় যা, বাকি চিন্তা তোর করা লাগবে না, যা। ওই যখন আমার এটা বললো, আমি তখন আস্তে আস্তে করে রাত 3টা বাজে ওই মহিলার ঘরে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম, যে ভাগ্যে যা আছে তাই হবে, আমি যাই দেখি অবস্থাটা কি। এরপরে রাত 3টা বাজে আস্তে আস্তে করে ওই ভাবির ঘরের দিকে গেলাম, এবং যাওয়ার পরে কবিরাজ যেমনি আমার বললো যে উনি দরজা খোলা রাখবে, দরজা ধাক্কা দিয়ে আপনার ঘরে ঢুকে যাবেন এবং এরপরেরটা আপনি চলে আসবেন। কবিরাজের কথা মোতাবেক আমি তখন আস্তে আস্তে করে দরজা ধাক্কা দিলাম, দেখি যে দরজা খোলা, আশেপাশে কেউ নেই, দরজা খোলা। আমি তখন ঘরে ঢুকে গেলাম, দেখি যে ভাবি মরা লাশের মতো পড়ে আছে। কয়েকটা ডাক দিলাম, শরীর নাড়া দিলাম, যে কোনো খবর নাই, মানে কী যে দিছে কবিরাজে বা কী যে খাওয়াইছে এই কবিরাজে ভালো জানে, তার কোনো খবর নাই। আমি আবার ভয়ও পাইতেছি মনে মনে, যে করবো কি করবো না। যাই হোক, এরপরে আমার মনের যে চাওয়া ছিল আমি এটা পূরণ করে ওনার জামা কাপড় পরে আমি তখন আবার বেরিয়ে চলে আসছি। আইসা আমি আমার মতো করে বাসায় চলে গেছি। যাওয়ার পরে আবার রুবেলের ফোন দিলাম, যে রুবেল এই ঘটনা। রুবেল বলে, তুই চিন্তাই করিস না, ওটা কোনো বিষয় না। তো এইভাবে কবিরাজের সঙ্গে রুবেল কথা বলে, কবিরাজ আমার প্রত্যেক দিন যাইতে বলে, মানে শুধু তার হাজব্যান্ড যেদিন থাকবে না এই দিন ছাড়া যেন প্রতিদিন যায়। আর কবিরাজ যেমনি বলতো আমি এমনিই যাইতাম। আমি প্রত্যেক দিন, মানে কবিরাজ ওনার হাজব্যান্ড না থাকলে যাইতাম। এরকম করে 10 দিন 15 দিন গেছি। অবাক করা বিষয় কি, যখনই দিনের বেলা ভাবির সঙ্গে কথা বলি, রাতের বেলা কি হয়েছে না হয়েছে এই বিষয় না ভাবি আমার সঙ্গে কোনো কথাই বলে না। আমি যদি বলি, ভাবি কালকে রাত আপনি কোথায় ছিলেন বা কী অবস্থা, আমার সঙ্গে কালকে রাতের বিষয় নিয়ে উনি কোনো কথাই বলতে চায় না। মানে কেন উনি দরজা খোলা রাখে এবং রাতের বেলা ওনার সঙ্গে যা হয় এগুলো কেন উনি বলে না, এর কোনো কিছু আমি তখন বুঝতে পারতাম না। আমি প্রতি রাত প্রায় 2টার দিকে বা 3টার দিকে যাইতাম। যাওয়ার পরে দেখলাম ঘরের দরজা খোলাই আছে, এমনি মানে একটু করে রাখতো, মিলিয়ে রাখতো। আমি ঢুকে যেতাম ভিতরে, ঢুকার পর দেখতাম সে পুরো সেন্সলেস অবস্থায় পড়ে আছে। এখন কি এটা কবিরাজ কিছু করছে না, কিছু খাওয়াইছে না, কি করছে, আমি এগুলো আর কোনো কিছুই জানি না। এরকম করে প্রায় 3 মাসের মতো কেটে গেছে। উনি এরই মাঝে আবার আরেকবার কবিরাজের বাড়িতে আসছে এবং 3 মাসের মতো কেটে গেছে। 3 মাস পরে হইলো কি, ভাবি হঠাৎ করে আমারে বলতেছে যে, আসিফ ভাই আলহামদুলিল্লাহ, আপনি যে কবিরাজের কাছে আমার নিয়ে গেছিলেন, আমার তো ভাই কাজ হয়েছে, আমার পেটে বাচ্চা আসছে, ওই কবিরাজ আমার পেটে বাচ্চা দিছে, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। মানে হঠাৎ করে এমন একটা খবর। আমি রুবেলকে যখন বলি, রুবেল বলতেছে এই বাচ্চা তো কবিরাজে দেন, এই বাচ্চা তুই দিছ, সেটা তোর বাচ্চা। আমি আর কোনো কিছু বুঝি না। এবার যখন বাচ্চা হয়ে গেছে, পেটে বাচ্চা চলে আসছে, এবারে কবিরাজে আমারে বলতেছে আপনার ওনার কাছে যাইয়েন না। যে কবিরাজ আমার কাছে যাইতে বলতো, ওই কবিরাজে বলে আপনি ওনার কাছে যাইয়েন না, এবার ওনার কাছে গেলে আপনি বিপদে পড়ে যাবেন, আপনি আর যাইয়েন না। তো আপনি আর যাইয়েন না, কবিরাজ আমাকে যাইতে মানা করে। এবার আর আমি যাইতেছি না। কিন্তু আমি যে যাচ্ছি না, বাট আমি যে প্রতিনিয়ত যাইতাম, আমার ভিতরে যে একটা খায়েশ, এটা কাজ করতেছে না। আমি বুঝতেছি না যে আমি না গিয়ে তো থাকতে পারতেছি না। অবস্থা মোটামুটি তখন আমার খুব ব্যাগতিক হয়ে গেল, খারাপ হয়ে গেল। আমি যেতে চাই কিন্তু যেতে পারি না। এরকম করতে করতে ওনার পেটের বাচ্চাটা মোটামুটি বড় হয়ে গেছে। ওনার হাজব্যান্ড তখন অনেকটা খুশি, আনন্দতেও এইটা ওইটা, এবং বাচ্চা তখন দুনিয়াতে আসছে। তো ভাবি কিন্তু তখন আমার সঙ্গে প্রতিনিয়তই কথা বলতো ফোনে, আমার সঙ্গে ফোন দিত, দুষ্টমি করতো, কথাবার্তা বলতো। এই যে আমি দীর্ঘদিন ধরে রাত 3টা বাজে তার কাছে যাইতাম, তার সঙ্গে থাকতাম, এসব কিন্তু কিছুই তার মনে নেই। মানে রাতের বেলায় তার সঙ্গে আমার কী হইতো এই কোনো কিছুই তার মনে ছিল না। এবং কবিরাজ তাকে কী ফর্মুলা দিয়েছে বা কী দিয়েছে, কেন সে রাত 3টা বাজে তার সঙ্গে যা হইতো তার কোনো কিছুই সে দিনের বেলায় বলতে পারতো না, এটা আল্লাহ তাআলা ভালো জানে। যাই হোক, এভাবেই তখন ধরেন দিন রাতগুলো কাটতেছিল, সময়গুলো কাটতেছিল। আমি আমার মতো করে যাইতাম, মানে যাইতাম না তখন আর। ওনার বাচ্চা কাচ্চা হয়েছে, মানে এরকম করতে ওনার ঘরে একটা ছেলে সন্তান হয়, একটা ছেলে হয়। এবং ছেলে হওয়ার পরে ওনার হাজব্যান্ড আবার গরু কাইটা এলাকার সবাই দাওয়াত দেয়। মোটামুটি তখন মানে অনেক বেশি, ভাবি অনেক ভালো, হাজব্যান্ডের সঙ্গে অনেক ভালো, সবার সঙ্গে ভালো, বাচ্চা কাচ্চা হয়েছে। আমি আর মোটামুটি ভাবির কাছে যাইতে পারি না। তখন কিন্তু আবার রুবেলের সঙ্গে দুঃখ প্রকাশ করি যে রুবেল 1 বছর 1.5 বছর হয়ে গেল, ভাবির কাছে যাইতে পারি না। আই বেটা কবিরাজরে বল না কোনো কিছু করার জন্য। তখন রুবেল আমার একটা বুদ্ধি দিল, ওইটা আরও ডিয়ারিং। রুবেল আমার বলতেছে যে, বাচ্চা যেটা ওনার কোলে আছে এটা তো ওনার হাজব্যান্ডের বাচ্চা না, এটা তো তোর বাচ্চা, বাচ্চাটা তো তোর। আমি বললাম আমার বাচ্চা হয়েছে কেমনে? বল এটা তোরই বাচ্চা। তো একটা কাজ কর, মহিলার এখন ব্ল্যাকমেল কর, চুরি করে তার কাছে যাওয়ার দরকার নাই, লাশের সঙ্গে থাকার দরকার নাই, এবার মানুষের সঙ্গে থাক। তুই মহিলারে ডাইরেক্ট ফোন দিয়া বলবি যে বাচ্চা মহিলা কোলে নিয়ে হাঁটতেছে, যে বাচ্চা নিয়ে তো আনন্দ ফুর্তি, ওই বাচ্চার বাবা তুই ওই বাচ্চার বাবা। এবং যদি মহিলার বিশ্বাস নয়, তুই মহিলারে বলবি যে আমি বাচ্চার ডিএনএ করাবো। মহিলা তো ডিএনএ বুঝবে, তারা বলবে যে আমি বাচ্চার ডিএনএ করাবো, বাচ্চার ডিএনএ আমার সাথে ম্যাচ করবে, আপনি দেখবেন আমি বাচ্চার ডিএনএ করাবো, বাচ্চা আমার। এটা তুই মহিলারে বলবি। এবং রুবেলের কথা মোতাবেক আমি তখন চিন্তা করতেছি যে তার সঙ্গে আমার এত ভালো একটা সম্পর্ক, ভাবির সঙ্গে উঠা বসা, সবসময় আমাকে ফোন দেয়, আমার খোঁজ খবর নেয়, আমিও ফোন দেয়, কথাবার্তা বলি।
এখন হঠাৎ করে তার সঙ্গে কিভাবে চোখ উল্টায়ে ফেলবো বা কিভাবে তাকে এরকম কথা বলবো। তারপরও চিন্তা করলাম যে বলা যেহেতু লাগবে তাহলে তো মানে পেটে খিদা মুখে লাজ লাইকে তো লাভ নাই, আমি তাহলে বলেই ফেলবো, যা আছে ভাগ্যে তাই হবে, আমি তাহলে বলবো। এই নিয়ে আমি তখন এই ভাবিরে তখন আমি মোটামুটি ফোনে 1 দিন 2 দিন বলতাম, ভাবি আমার এইটা সেটা। উনি তখন বলে, ভাই এগুলো কী বলেন, আমার হাজব্যান্ড আছে, আমার একটা বাচ্চা হয়েছে, এখন আপনি এগুলো কোনো কথা বলেন। একদিন মোটামুটি রাগ করে আমি বলেই দিলাম যে ভাবি আপনার হাজব্যান্ড তো মাঝে মাঝে আমার দোকানে আসে, তখন কিন্তু আবার ওনার হাজব্যান্ড আমার দোকানে আসতো, আমাকে চিনতো, ভাবি পরিচয় করাই দিছে যে আমার বন্ধুর মতো এটা ওই। আবার হাজব্যান্ডও খুবই ফ্রি মাইন্ডেড ছিল। আমি ভাবিরে বললাম যে ভাবি আমি কিন্তু আপনার হাজব্যান্ডে বলে দিব আপনার সঙ্গে আমার অবৈধ কাজ হয়েছে এমনি এমনি। ভাবি আমারে বলে, এটা আপনি কি বলেন, আপনার সঙ্গে আমার অবৈধ কাজ হয়েছে মানে এটা আপনি আমার হাজব্যান্ডকে বলবেন, মানে মিথ্যা কথা বলবেন কেন? আমি বললাম ভাবি মিথ্যা কথা না, সত্য কথা, আপনার এই জায়গায় এই জিনিসগুলো আছে, দাগগুলো আছে। আমি কয়েকটা দাগের সংকেত দিলাম এবং দেওয়ার পরে ভাবি তো তখন মোটামুটি ভয় পেয়ে গেছে যে এইসব তো গোপন বিষয় না, আমি জানার কথা না, আমি কিভাবে জানলাম, আমি তো এটা জানার কোনো মানে রাইটস নেই বা আমার তো কোনো কিছুই না, আমি কিভাবে জানলাম এবং আমি জানলাম কি করে। ভাবি তখন মানে অনেকটা বিব্রত হয়ে গেছে। তো এখানে একটা বিষয় আমি আপনাকে বলে রাখি, এটা হয়তো আপনাকে পরে নাও বলতে পারি। এই যে কবিরাজ যেটা করছিল সেটা হচ্ছে কবিরাজ ভাবিকে ব্ল্যাক ম্যাজিক করছিল, মানে রাতের বেলায় ভাবিকে কালো জাদু করতে, এবং কালো জাদুর প্রতিফলে ভাবি দরজা খুলেই ঘুমায় যেত, কালো জাদুর প্রতিফলে ভাবি দরজা খুলেই ঘুমায় যেত, এবং ওই রাতের বেলায় ভাবির সঙ্গে আমার যা হইতো ভাবি কিছুই বলতে পারতো না। এটা মূলত জিন দ্বারা করা হয়। আর আমি ওই কবিরাজকে অনেক টাকাও দিছিলাম, আমি আর রোবেল মিলা কবিরাজকে পর অনেক টাকা দিই, ওই কবিরাজে আমাকে কাজটা করাই দেয় আর কি, টোটালি কবিরাজের মাধ্যমে আমার হইতো। তো এবার যেটা হয়েছে যে আমি ওনার সঙ্গে কথা বলতে বলতে আমি বললাম, যখন আমি এই সমস্ত কথাগুলো বলছি সে অনেক রেগে গেছে। যখন রেগে গেছে বুঝলাম যে তার সঙ্গে আমার সম্পর্ক আর থাকবে না, সে হয়তো আমাকে ব্লক করে দিবে। তাই আমি বললাম যদি ব্লক করে দেয় তাহলে তো আমি বিপদে পড়বো। পরে আমি বললাম ভাবি আপনি আমার ব্লক করে দেওয়ার আগে আমি আপনার একটা কথা বলে দিই, আমার যদি আপনি ব্লক করে দেন তাহলে আপনার হাজব্যান্ডের সঙ্গে আপনার সংসারটা ভেঙে যাবে, আপনার সংসারটা থাকবে না। বলে কেমনি? আমি বললাম কেমনি, এমনি যে আপনার যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটা আমার, ওই বাচ্চাটা আপনার হাজব্যান্ডে না। আর আপনার যদি বিশ্বাস নয় বাচ্চাটাকে ডিএনএ করাবো, হসপিটালে নিয়ে যদি বাচ্চা ডিএনএ করাই তাহলেই ধরা খেয়ে যাবে বাচ্চা কার। তো আপনি কি চান যে আমি আপনার হাজব্যান্ডকে বলি বাচ্চা আমার আর আপনার হাজব্যান্ড আমার সঙ্গে ডিএনএ করাক? ভাবি তখন আমার বলতেছে আপনি ডিএনএ করাইলে কি বাচ্চা আপনার সঙ্গে মিশবে? আমি বললাম হ্যাঁ অবশ্যই আমার সঙ্গে মিশবে, কারণ আমার বাচ্চা। আর আপনি যদি আমার কথা বিশ্বাস নয় আপনি আপনার হাজব্যান্ডের সঙ্গে ডিএনএ ম্যাচ করান এবং ডিএনএ করাই দেখেন যেটা আপনার হাজব্যান্ডের বাচ্চা কিনা। আর আমি আপনাকে 100% গ্যারান্টি দিতে পারি আমার সঙ্গে আপনার বাচ্চা ডিএনএ ম্যাচ করান, দেখবেন হয়ে যাবে। যদি বিশ্বাস না করেন আপনি আমার সঙ্গে হসপিটালে চলেন। ভাবি তো আমার কথা বিশ্বাস করে না, না আমি বিশ্বাস করি না, আমার হাজব্যান্ডে বাচ্চা দিচ্ছে আপনার সঙ্গে কেন ডিএনএ হবে, আমি তো আপনার সঙ্গে কোনোদিনও কোনো খারাপ কাজ করি নাই। তো এরকম করে করে সে আমাকে চ্যালেঞ্জ করে যে না আপনার সঙ্গে আমার বাচ্চা ডিএনএ ম্যাচ করবে না। যে ঠিক আছে, আর যদি ম্যাচ না করে তাহলে আপনি আমাকে ডিএনএ টেস্ট করান। এবার ভাবি কী করলো, তার বাচ্চার সঙ্গে আমার ডিএনএ টেস্ট করলো হসপিটালে। এখন ডিএনএ টেস্ট করানোর পরে এই বাচ্চার ডিএনএ আমার সঙ্গে ম্যাচ করে গেছে, আমার সঙ্গে ডিএনএ ম্যাচ করছে। ম্যাচ করার পরেই ভাবি তো অবাক, এটা কেমনে সম্ভব, মানে উনি তো পুরোই অবাক যে ওনার সঙ্গে তো কোনোদিনও আমার কোনো রকমের খারাপ সম্পর্ক হয়নি এবং কখনোই আমি তার কাছে যাইও নাই বা তার সঙ্গে ওরকম কিছুই না, তাহলে বাচ্চার ডিএনএ আমার সঙ্গে ম্যাচ করবে কেন? এটা তো মোটামুটি একটু অবাক হয়ে যাওয়ার মতোই কথা। ভাবি তখন আমার বলতেছে যে আসিফ ভাই আপনি কী করছেন বলেন তো, আমার পেটের বাচ্চা আপনার সঙ্গে কেন ডিএনএ ম্যাচ করবে, এটা তো করার কথা না, আমার তো হাজব্যান্ড আছে। আমি তখন বললাম ভাবি দেখেন বাচ্চা ডিএনএ যেহেতু আমার সঙ্গে ম্যাচ করছে তাহলে তো বাচ্চা আমার, এটা তো আপনাকে মানতে হবে। এখন আপনার সঙ্গে তো আর বিয়ে হয় নাই, বিয়ে হয়েছে আপনার হাজব্যান্ডের সঙ্গে আপনার। তো ভাবি আমার বলে তাহলে আপনি এই কাজটা কীভাবে করলেন আমাকে বলেন। আমি তো বলার দরকার নেই, আপনার রাতে ফোন দেবনি, ফোনটা ধরেন তখন কথা বলবো। হসপিটালে আর কথা বাড়াইলাম না বা সামনাসামনি বললাম না। রাত 10টার দিকে, মানে 10টা তো সে অপেক্ষা করে না, সে আমাকে ফোন দিয়েই যাচ্ছে, কন্টিনিউয়াসলি ফোন দিতেছে। রাত 10টার দিকে আমি তখন দোকান বন্ধ করে বাড়ির একটু আঙিনে গিয়ে তখন তার ফোন ধরছি। ধরার পরে ভাবি আমারে বলতেছে যে কান্নাকাটি করতেছে যে এটা কীভাবে হইলো, আমি তো কোনোদিন আমার চরিত্রে কালি দাগ লাগাইতে দিই নাই, কোনোদিন কোনো পুরুষের সঙ্গে খারাপ কাজ করি নাই, সবসময় নিজেকে আড়াল করে রাখতাম, কখনো কারো কাছে যাইতাম না, কিছু করতাম না। তাহলে ভাই আমার বাচ্চাটা এরকম কেন হইলো, কেন আপনার সঙ্গে ম্যাচ করলো? আমি তখন বললাম ভাবি যেমনি হোক আমার সঙ্গে ম্যাচ করছে, কিভাবে ম্যাচ করছে এটা আপনি বুঝতে পারবেন না। যাই হোক আমি আর আপনাকে বুঝাতেও চাই না, শুধু এটুকুই বলতে চাই যে বাচ্চা আমার, এখন আমি চাইলে 1 সেকেন্ড আপনার সংসারটা ভেঙে দিতে পারি। এখন কি আমি আপনার সংসারটা ভেঙে দিব? ভাবি আমারে বলে আপনি আমার খুব ভালো একটা বন্ধু, আমাকে এই জীবনে আপনি অনেক উপকার করছেন, আপনি আমার অনেক উপকার করছেন, আপনি কোনোদিন আমার ক্ষতি করেন না, আমাকে অনেক গিফট দিয়েছেন, অনেক কিছু করছেন, আমার সংসারটা কেন ভেঙে দিবেন? পরে আমি বললাম ভাবি আমার তো আপনার কাছে একটা চাওয়া আছে, ওই চাওয়াটা তো পূরণ করলেন না। ভাবি তখন বলি এই চাওয়া যদি পূরণ নাই হবে তাহলে বাচ্চার ডিএনএ আপনার সঙ্গে কেন ম্যাচ করলো? আপনার তো চাওয়া অবশ্যই পূরণ হয়েছে।
আমি বললাম, না, আমি যেভাবে চাইছি ওভাবে হয় নাই। এখন আপনি প্রতিদিন আমার দোকানে আসবেন যখন আমি বলবো, আর যদি আপনি না আসেন তাহলে আমি আপনার হাজব্যান্ডকে বলে দিব। তখন উনি কান্নাকাটি করতেছে, না ভাই, আমি আপনার পায়ে ধরে, আমার চরিত্রটা নষ্ট করেন না, যা হবার তা হয়েছে, আমি আপনাকে ভাইয়ের মতো দেখি, আমার সংসারটা ভাঙেন না, আমার হাজব্যান্ডকে আপনি কোনো কিছু বললেন না, আপনি আমাকে মাফ করে দেন। আমি তখন বললাম যে না, মাফ হবে না, কোনো মাফ নাই, আমি যেটা বলছি এটা আপনার করাই লাগবে, আর আপনি যদি এটা না করেন তাহলে আপনার সমস্যা হবে, আপনার সমস্যা হবে, আমার কোনো সমস্যা হবে না, আমি যেটা বলছি এটা করাই লাগবে। তখন ভাবি কান্নাকাটি করতেছে, না রে ভাই, আমি আপনার পায়ে ধরি, এটা কইরেন না, এই আমি বললাম যে না, আপনার করাই লাগবে, কথা সোজা। আপনি কালকে কালকে বিকেল 3টা বাজে আসবেন আমার এখানে। 3টা বাজে না আসলে 3:30 বাজে আমি আপনার হাজব্যান্ডকে ফোন দিব, ফোন দিয়ে বলবো যে পেটে যে বাচ্চা হয়েছে, বাচ্চার বাবা আমি। এই 2টার দিকে আমার দোকানে চলে আসছে, আইসা কান্নাকাটি শুরু করছে, কাস্টমার ছিল, বিদায় করছি। এই রাত 2টা, দিনে 2টার দিকে আমি তারে আমার দোকানের পিছনে, ওই সময় তো দোকান পুরো আমি চালাইতাম, আব্বা চালাইতো না, আমি তারে নিয়ে গেছি এবং বাচ্চাটারে রাইখে আমি তার সঙ্গে খারাপ সম্পর্কে লিপ্ত হই। এখন দেখা গেল যে আমি তারা প্রতিনিয়তই ডাকতাম, আপনি আসেন, উনি আসতে যাইতো না, ঘুরিমুড়ি করতো, তাও আমি জোর করে আনতাম, না হলে হাজব্যান্ডে বলে দেবো। এই ভয়ে ভয়ে প্রায় 6-7 মাসের মতো আমি তাকে এইভাবে ভোগ করে থাকি। এবং 6-7 মাস পরে আমি তাকে ডিরেক্টলি জানাইলাম যে দেখেন, তখন তারা আমার এতটাই ভালো লেগে গেছে যে আমার তারা ছাড়া আর কিছু ভাল লাগে না। 6-7 মাস পরে বললাম যে দেখুন ভাবি, আসলে আপনার প্রতি আমার অনেকটা ফিলিংস বেড়ে গেছে, আর আমি আপনার অনেক ক্ষতি করছি, আমি আর ক্ষতি করতে চাই না, আমি আপনার সঙ্গে সংসার করতে চাই। তখন নিজের ভিতরে একটা ভালো লাগা কাজ করতে শুরু হলো যে যাই হোক, মানুষটার তো আমি অনেক টর্চার করছি, বা যেমনি চাইছি সে এমনিই দিছে, তো আমি তার নিয়ে সংসার করব। ভিতরে তখন একটা ভালো লাগা কাজ করছে। সে জায়গা থেকেই বললাম। ভাবি তখন বলতেছে, ভাই কেমনি সম্ভব, আমার হাজব্যান্ড তো মরে যাবে, আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে। আমি বললাম, আপনি এটা কেন করবেন? আপনি আমার সন্তান নিয়ে আরেকজনের সংসার কেমনে করবেন? আজ হোক কাল হোক এই সন্তান বড় হবে, তার চেহারা তো আমার সঙ্গে মিশবে, আমার সঙ্গে যাবে, আপনার হাজব্যান্ডের মতো তো হবে না। আর আমার সঙ্গে যখন সন্তানটা বাবার মতোই সন্তান হবে, তো যখন এই সন্তানটা বড় হবে, এটা দেখতে আমার মতো হবে, তখন কি আর আপনার স্বামী আপনার সঙ্গে সংসার করবে বলেন? আপনার সংসার তো এমনিও ভেঙে যাবে। ভাবি তখন একদম চুপ হয়ে যায় যখন এটা বলে। আমরা বলে, ভাই এটা তো আপনি ঠিক বলছেন, বাচ্চা যেহেতু আপনি যেহেতু বাচ্চা দিচ্ছেন, আর বাচ্চা যখন বড় হবে তখন বাচ্চার চেহারা তো আপনার মতো হয়ে যাবে। ছোটোকালে হয়তো বোঝা যায় না, বাট বড় হলে তো আপনার মতো হয়ে যাবে। আমি বললাম, হ্যাঁ, বড় হলে বাচ্চা আমার মতো হয়ে যাবে, তখন তো আপনার হাজব্যান্ড আপনাকে এমনি ছেড়ে দিবে, আপনার হাজব্যান্ডের সঙ্গে আপনি থাকতে পারবেন না। পরে এটা বলাতে সে খুব ঘাবড়ে যায় এবং বলতেছে, তাইলে আমি কি করব? আমি বললাম, তাহলে আপনি আমার সঙ্গে চলে আসেন, আমি আপনার নিয়ে সংসার করবো, আপনার হাজব্যান্ডে ছেড়ে দেন। না, রাজি হয় না। এবং একটা পর্যায়ে সে রাজি হয়েছে। এখন সে রাজি হলে কী হবে? আমার আব্বা আম্মা তো রাজি না। আমার আব্বা আম্মা কোনোভাবেই একটা বিবাহিত মেয়ে তার ওভাবে রাজি হবে না। আমি তখন তারা এখন তারা পালাই নিয়ে আসছে তার হাজব্যান্ডের ঘর থেকে আনি না, আমার দোকানের পিছনে একটা রুম ভাড়া করি, সেই রুমে তার সঙ্গে আমি থাকতেছি, তার বাচ্চা সহ। এবং সে তার হাজব্যান্ডকে ডিভোর্স করে দিছে। এগুলো জানার পর তো আমার আব্বা আম্মা মহা পরিমাণের খেপে গেছে। আব্বা আমার সঙ্গে কথা বলে না, ভাইয়েরাও কথা বলে না, টোটালি সবাই আমার উপরে রয়ে গেছে যে আমি এই কাজ কেন করলাম, কেন একজনের ঘর থেকে তার বউরে ভাগায় নিয়ে আসলাম, বিয়ে করলাম, এটা কেন করলাম। পুরো পরিবার তখন আমার এগেনস্টে চলে গেছে। ভাইয়েরা তো আমার ছোটো ভাইয়েরা আমার মারতে আসে, আব্বা আম্মা খারাপভাবে ব্যবহার করে, কথা বলে, এবং আমাকে দোকান থেকে বের করে দিছে। একটা পর্যায়ে দোকান থেকে বের করে দিছে, আমি আর দোকানে ঢুকতে পারি না। আমার ভাইরা তখন দোকান চালাইতে আসে। তখন আমার কিছু ক্যাশ ক্যাপাবিলিটি ছিল, ইতিমধ্যে আমি দোকান চালাইছি, কিছু ক্যাশ টাকা আছে, এবং এই ক্যাশ টাকাগুলো দিয়ে আমি তখন চিন্তা করলাম কি করা যায়। ক্যাশ টাকা ছিল প্রায় আপনার 5-6 লাখ টাকার মতো ছিল ক্যাশ কিছু টাকা, এই টাকাগুলো ছিল। এবং আমার মা আমাকে একটু সাহায্য করছে, মায়ের কিছু টাকা দিয়ে আমি তখন চিন্তা করলাম যে বিদেশ চলে যাব, এইভাবে আর থাকবো না। যেহেতু ধরেন ভাইদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছে, আব্বা আমার গায়ে হাত তুলতেছে, আমার সঙ্গে ঠিকমতো কথা বলে না, গোটা পরিবারই তখন আমার এগেনস্টে চলে গেছে। পুরো পরিবারটাই তখন আমার এগেনস্টে চলে গেছে। আমি আর কারোর সঙ্গে কোনো ভালো সম্পর্ক রাখতে পারলাম না। তখন আমার নিজের ক্যাশ টাকাগুলো ছিল, আবার আম্মারে ধরলাম যে আম্মা আমি এমনি বিদেশ চলে যাব। আম্মারে ধরছি, এবং আম্মা তখন আব্বুর এগেনস্টে গিয়ে আমাকে একটু হেল্প করে, গোপনে টাকা দেওয়ার পর আমি তখন কাতারে লাইন দিই। কাতারে লাইন দেওয়ার পরে জ্যোৎস্নারে তখন বলি যে তুমি কি তোমার আব্বা আম্মার কাছে যাবা। আবার জ্যোৎস্নার আব্বা আম্মা কিন্তু আমাদের সম্পর্কটা মেনে নিছে, ওর যে বাপ মা আছে। পরে আমি বললাম যে এখানে থাকার দরকার নাই, যেহেতু তোমার আব্বু আম্মু রাজি আছে, তুমি সেখানে থাকা, আমি তখন কাতারে চলে যাব। পরে ওর আব্বা আম্মার কাছে আমি ওরে দিয়া আমি তখন কাতারের জন্য রওনা দিলাম যে কাতার চলে যাব। ভিসা টিসা সব কিছু কমপ্লিট হয়েছে, আমি কাতারে চলে গেছি। এবং কাতারে যাওয়ার পরে তার সঙ্গে তখন আমার ফোনে কথা হতো। কাতারে আমি একটা মোবাইল দোকানে চাকরি পাই, একটা মোবাইল দোকানে বাঙালি মালিক মূলত, সে আমাকে একটা মোবাইল দোকানে চাকরি দেয়, সে আমাকে ভিসাটা দেয়।
আমাদের এলাকারই পরিচিত মোবাইল দোকানে কাজ করি, এবং এরকম মোবাইল দোকানে কাজ করতে করতে প্রায় মাস 6 মতো কাজ করি। এবং আমি মোটামুটি খুব মোবাইল, যেহেতু আমি পার্টসের দোকানে আগেই কাজ করতাম, আবার মোবাইলও আমি ঠিক করতাম মাঝে মাঝে, তো আমি সব দিক থেকে পারফেক্ট। তো সেই জায়গা থেকেই তখন আমি করলাম কি, একটা মোবাইলের দোকান দিব কাতারে, এরকম একটা চিন্তাভাবনা করলাম। তো তখন আমার টাকারও খুব প্রয়োজন ছিল, একটা মোবাইল দোকান দিতে কিছু টাকা লাগবে। সেই সময়তে জ্যোৎস্নার আব্বা আমাকে একটু সাহায্য করে। জ্যোৎস্না আব্বা এদিক দিয়ে জ্যোৎস্নাদের ফ্যামিলি মেনে নিচ্ছে অনেক কষ্টের পরে, অনেক ঘটনা ছিল, ওগুলো স্কিপ করে গেছি যেহেতু সামনে আরও মারাত্মক কথা আছে। একটা পর্যায়ে তখন জ্যোৎস্নার আমাকে কিছু হেল্প করে, তাদের কাছ থেকে কিছু টাকা নেই, এবার আমার নিজের কিছু টাকা মিলে আমি তখন এই কাতারে একটা মোবাইল দোকান দিই। কাতারি মালিক থাকে, ওই কাতারি মালিকের সহযোগিতা একটা মোবাইল দোকান দিই। তো মোবাইল দোকানটা যখন দিলাম ভাই, তখন আমার ইনকামটা কিন্তু একদম আকাশচুম্বী হয়ে গেল। প্রচুর ইনকাম হইতেছে, প্রচুর কাস্টমার আসতেছে, মানে আমি মোটামুটি এই অভাবের দিন পার হয়ে আমি একটা সুখের দিনে তখন চলে আসি। মাঝে মাঝে আব্বা আম্মা কিন্তু তখন আমার সঙ্গে কথা বলে না, ছোটো ভাইয়েরা ওরা ব্যবসা বাণিজ্য করতেছে, ওরা ওদের মতো থাকতেছে। আব্বা আম্মা টোটালি আমার সঙ্গে কথা বলে না, সবাই আমার উপরে মানে এক কথায় বলতে গেলে নারাজ, আমার সঙ্গে নারাজ, আমার সঙ্গে কেউই কথা বলতে রাজি না, ভাইরাও না, আব্বাও না, আম্মাও না, মানে টোটালি আমার উপরে রাগ। তো তখন আমি মোবাইল দোকানে মানে সারাইতাম, মোবাইল টোবাইল ঠিক করতাম। তো তখন তো ধরেন আমার একমাত্র মানে ভরসা, বিশ্বাস, ভালোবাসা সবই ছিল জ্যোৎস্না। তো তখন আমি যেহেতু দেশে টাকা পাঠাই, তবে জ্যোৎস্নার অ্যাকাউন্টে টাকা পাঠাই, তো ও তখন টাকা টুকা রাখে, ওর মতো করে চলাফেরা করে, এরকম করে দিন রাতগুলো কাটতেছে। ওর আব্বা আমার সঙ্গে কথাবার্তা বলে, সবার সঙ্গে তখন আমার সম্পর্কটা একেবারে মানে মধুর একটা সম্পর্কের মতো হয়ে গেল। এই অবস্থার ভিতরে আমি তখন ইতিমধ্যে জানতে পারি আমার আব্বা আম্মা আমার বাড়িতেও জায়গা দিবে না। আব্বার যে জায়গায় সম্পত্তি আছে আব্বা সব আমার ভাইদের নামে লিখে দেবে, আমার বোনদের নামে লিখে দেবে, আমার বাড়িতেও জায়গা দিবে না। এখন আমার তো কিছু করতে হবে, আমার ছেলেটাও বড় হইতেছে। পরে আমি আমার আব্বারে মানে আমার জ্যোৎস্নারে বললাম যে এমন এমন ঘটনা, আমি তো আর বাড়িতে মনে হয় জায়গা পাবো না, আমার তো ভাইরা বাড়িতে জায়গা দিবেন, আমার তো একটা জায়গা কিনতে হবে, বাড়ি তো বানাইতে হবে। তো জ্যোৎস্না তখন তার আব্বুর সঙ্গে কথাবার্তা বলে তখন তারা এই সিলেট শহরের কাছাকাছি এক জায়গায় একটা জায়গা ঠিক করে। ওই যে জায়গাটা আমার নামে নিবে, জায়গাটাও দেখতে শুনতে ভালোই ছিল, শহরের কাছাকাছি হওয়াতে আমারও একটা ইচ্ছে ছিল কি বাংলাদেশে গেলে একটা বড় মোবাইল দোকান দিব, আমি তো আর কাতারে সারা জীবন থাকবো না, একসময় দেশে চলে যাবো, ওখানে গিয়ে একটা বিশাল বড় মোবাইলের দোকান দিব, এবং ওরকম একটা স্বপ্নই ছিল। তো যার জন্য যেহেতু শহরের কাছাকাছি জায়গাটা ছিল, আমি তখন রাজি হলাম, বন্ধুবান্ধব অনেকের কাছ থেকে ঋণ ফিন করে এবং নিজের ব্যবসা থেকে আমি টাকা দিলাম। টাকা দেওয়ার পরে আমার নামে জায়গাটা কিনছে, জায়গাটা কেনার পরে ওখানে তারা তখন কাজটা শুরু করছে, বাড়ির কাজ শুরু করছে। আর ইতিমধ্যে কিন্তু অনেকগুলো বৎসর কেটে গেছে, আমি প্রায় আপনার 6 বৎসরের কাছাকাছি আমি দেশে যাই না, 6 বছর বা 4.5 বছরের মতো হবে আমি কাতারেই পড়ে আসি, ওখানে ইনকাম করতেছি, বাড়িতে টাকা পাঠাইতেছি, এবং ও তখন এই ঘরদোরগুলো সব ঠিকঠাক করতেছে। আমি একটানা 8 বছর কাতারে ছিলাম, এবং এই 8 বছরের সমস্ত ইনকামের টাকা দিয়ে সে ঘরটর বানাইলো, সব কিছু ঠিকঠাক করলো। আমি তখন ছুটিতে গেছি দেশে, দোকানটা যেহেতু আমার দোকান সামলানো লাগতেছে, ছুটিতে দেশে গেছি। এবং দেশে যাওয়ার পরে ও আমারে বলতেছে যে তুমি আর কাতার যাইও না। আমি কিন্তু 1 মাসের জন্য আসছি, কারণ দোকানে আরেকটা ছেলের বসায় দিয়ে আসছি, কারণ কাতারিদের মধ্যে এখানে সৌদিতে বা কাতারে ওই মিডল ইস্টের ভিতরে দেখা যায় যে আমি যে ছেলেকে বসায় দিয়ে আসছি ওই ছেলে আমার দোকান খেয়ে ফেলতে পারবে, কফিলের সঙ্গে কথাবার্তা বলবো, যদি দোকান নিয়ে না আমার কিছু করার নেই। তো 8 বছর পরে বিদেশ থেকে আসার পরে আমি তখন চিন্তা করলাম যে আমি 1 মাস থেকে চলে যাব। আমি জ্যোৎস্না আমারে বলতেছে তোমার আর যাওয়ার দরকার নাই, তুমি দেশে থাইকা যাও। আমি না, আমি দেশে থাকবো না, আমি দেশে থেকে কী করবো, কারণ যার কাছে দোকান দিয়ে আসছি ওই বেটা যদি দোকান টোকান নিয়ে যায় তাহলে তো আমি পুরো শেষ হয়ে যাবো, আমি চলে যাব। তো জ্যোৎস্নার সঙ্গে একরকম কথা কাটাকাটি করি, আমি তখন 1 মাস দেশে থাকলাম, 1 মাস পরে আমি আবারও কাতার ব্যাক করে চলে আসছি। তো যে ছেলের দোকানে বসাই দিয়ে গেছি ওরে বের করে দিয়ে আমি আমার মতো করে আবার দোকান সামলাইতেছি, দোকান চলতেছে, আলহামদুলিল্লাহ, আর কোনো প্রবলেম নাই। এবার ওর সঙ্গে আমার এই যে আমি দেশে থাকলাম না, দেশ থেকে চলে আসছি, 1 মাস থেকে চলে আসছি, ও একটু রাগ আমার উপরে যে তুমি আমার কথা শোনো নাই, আমার কথা মানো নাই, আমি তোমাকে এত করে বললাম যে তুমি যাও না, তুমি থাকো, তুমি থাকলা না, তুমি চলে গেলা, এই মোটামুটি একটু ঝগড়াঝাটি ঝামেলা। আবার এদিক দিয়ে আমি ব্যবসা বাণিজ্য নিয়ে ওর সঙ্গে খুব বেশি একটা কথা বলি না। তখন কিন্তু আর কোনো বাচ্চা কাচ্চা হয়নি, ওই যে আমার একটা ছেলে হয়েছে, ছেলেটাই তখন অনেকটা বড় হয়ে গেছে, অনেকটা বড় বলতে ছেলের বয়স তখন প্রায় আপনার 10-12 বছরের মতো হয়ে গেছে, বড়ই হয়ে গেছে পুরোপুরি, আর কোনো সন্তানাদি কিন্তু তার হয়তোই নেই। আর আমি তো 8 বছর তার কাছে যাইনি, 8 বছর পরে গেলাম, তখন আর সন্তান হয়নি। এই পর্যায়ে দেখা গেলো যে এই ঝগড়াঝাটি, ঝামেলা, রাগারাগি, চিল্লাচিল্লি, এমন মানে খুব বাজে একটা অবস্থা হয়ে গেছে। বাজে একটা অবস্থা হয়ে যাওয়ার পরে তখন হঠাৎ করে আমি আমার ছোটো ভাই, যে আমার একেবারে ছোটো যে ভাই, ওই আবার তখন আমার সঙ্গে মাঝে মাঝে কথা বলতো, আমি ছোটো ভাইরে মাঝে মাঝে পাঠাইতাম যে তোর ভাবিরে দেখে, তোর ভাবির কী অবস্থা, এটা সেটা। পাঠানোর পরে একদিন আমার ছোটো ভাই আমারে বলতেছে কি ভাই, আমার ছোটো ভাই কিন্তু আবার সব জানতো, আমার একবার ছোটো যেটা, ওই আমারে বলতেছে ভাই, আসলাম ভাইয়ের লগে না
ভাবির হচ্ছে তালাক হয়ে গেছিলো, সব কিছু না ছাড়াছাড়ি হয়ে গেছিলো। আমি বললাম হ্যাঁ। তো বলে আসলাম ভাই ভাবির কাছে যায় কেন? আমি বললাম মানি তুইটা আমার কি বললি, আসলাম ভাই ভাবির কাছে যায় মানি? পরে বলো হ ভাই, আমি 2 দিন গেছি, দেখলাম আসলাম ভাই মানে ওইখানে। তো বলছি কী বলোস তুই, আসলাম ভাই যাবে কেন? আসলাম ভাই তো ওখানে যাওয়ার প্রশ্নই আসে না। আসলাম ভাইয়ের সাথে তার তালাক হয়ে গেছে আজকে প্রায় 8-10 বছরের মতো, এবং আসলাম ভাই তো তার কাছে যাওয়ার প্রশ্নই আসে না। এই তুই কী বললি? আমার ছোটো ভাই বলতেছে না রে ভাই, আসলাম ভাই কিন্তু এই ঘরে যায়, আপনি একটু খবর নিয়েন। আমি ওর যে জিজ্ঞেস করি যে কী ব্যাপার জোসনা, আসলাম তোমার ঘরে আসে কেন, আসলাম ভাই আসে কেন? ওই আমার বলে আরে আসলাম ভাই আসবে কেন, আজব, ওই তো আমার ছাইড়িয়ে দিস, ওর সঙ্গে আমার তালাক হয়ে গেছে, ও কেন আসবে? এবার একদিন হইল কি ভাই, আমার ছোটো ভাই আমার ভিডিও কল দিয়া, মানে আসলাম যে ওদের মানে আমার ভাই ভাই ভিডিও কল ধইরা আমার ডাইরেক্ট দেখাইছে যে ওদের বাড়ি থেকে আসলাম ভাই বেরিয়ে আছে। এটা আমার ছোটো ভাই ডাইরেক্ট ভিডিও কল দিয়ে দেখাইছে। দেখানোর পরে আমি জোসনারে ফোন দিলাম যে জোসনা, আসলাম ভাই এখানে কেন আসে? ওই আমার বলে কই তোমার কে বলছে? আমরা আজকে দুপুরে আসলাম ভাই আসে নাই? বলে না আসে নাই তো, আসলাম ভাই দুপুরে আসে নাই। পরে আমি বললাম এটা তুমি কি বললা, আসলাম ভাই আসে নাই? আমার তখন ওর পুরো সন্দেহ ঢুকে গেছে যে না, ওই সম্ভবত ওর আগের জামাইয়ের সঙ্গে আবারও কোনো একটা খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে বা কিছু একটা করতেছে। আমি তখন চিন্তা করছি আমি কাতার থাকবো না, আমি চলে যাবো, মানে আমি টোটালি দেশে চলে যাবো পার্মানেন্টলি, আমি এখানে থাকবো না। আমি যদি এখানে থাকি তাহলে আমি আমার বউরে হারাবো। তো আমার অ্যাকাউন্টও কিন্তু আমার বউয়ের নামে, ওই যে টাকা টুকা যা ইনকাম করতেছি যাই রাখতেছি সবই কিন্তু ওর অ্যাকাউন্টে, আমার তো কোনো অ্যাকাউন্ট নেই, বা দেশে কারোর সঙ্গে আমার বাবা মা যেহেতু নাই, কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই, টাকা তো ভাই সবই ধরেন আপনার ওর অ্যাকাউন্টে। এবার আমি তাড়াতাড়ি করলাম কি এখান থেকে আপনার দোকান বিক্রি করে দিব। আমার ভাইও বলতেছে যে আপনি ভাবিরে চাইলে দেশে চলে আসেন, নাহলে আপনি ভাবিরে পাবেন না। এবার আমি দোকানটা বিক্রি করে দিলাম, দোকানটা বিক্রি করে নগদ টাকা মানে নগদ ডলারগুলোর আমি তখন কি করলাম, ওইখানে আপনার কিছু টাকা নিলাম, মানে নিলাম ওর অ্যাকাউন্টে কিছু পাঠালাম, এবং বাকিগুলো আমি গোল্ড কিনে ফেলছি। দোকানটা বিক্রি করে কিছু গোল্ড কিনলাম আর বাকিগুলো ওর পাঠাই দিয়েছি, ওর ওর অ্যাকাউন্টে পাঠাই দিয়ে আমি তখন দেশে আসছি। এখন দেশে আসার পরে দেখি কি ওই গোপনে ভাই মোবাইল ফোন টান দিয়া আর কথা বলে, ওর মোবাইলে ফোন আসতেছে। ছেলেটা তখন বড় হয়ে গেছে মোটামুটি, এখন টয়লেটের ভিতরে গিয়ে কার সঙ্গে জানি কথা বলে, বা আমারে ইগনোর করে কথা বলে, মানে কার সঙ্গে কথা বলে, কে কথা বলে এইসব তার আমি জানি না, তবে ও কথা বলে কার সঙ্গে জানি, মানে চুরি করে গোপনে কথা বলে। তখন খুব রাগ হইতে আসে যে এগুলো ও কেন করে। এভাবে প্রায় 3-4 দিনের মতো কেটে গেল। 4 দিন পরে একদিন হলো কি রাতের বেলায় সন্ধ্যা রাত ওর মোবাইলে ফোন আসছে, এবং ফোন আসার পরে তখন আমি করলাম কি, মানে ওর কাছে মোবাইলটা রিংটোন দিয়ে রাখে না, ভাইব্রেশন দিয়ে রাখছে, মোবাইলটা বাজতেছে, মানে ভাইব্রেশন মোবাইলটা কাঁপতেছে। আমি তোমার কে কল দিচ্ছে? তাহলে কেউ কল দেয়নি। আমি বললাম 8-10 বছর কাতারের মাটিতে জীবন ফাটাইয়া টাকা ইনকাম করে তোমার দিলাম, এই তুমি এই ফাইজলামি কেন করতেছো? এই মোবাইলটা নিয়ে আমি তখন একটা আচার দিয়ে মোবাইলটা ভেঙে ফেলি ওই জায়গার ভিতরে। মোবাইলটা আচার দিয়ে ভেঙে ফেলার পরেই ভাই ও আমার উপরে খুব খেপে যায়। খেপে গিয়ে আমার কলার চাইপা ধইরা আমার, তখন তার সঙ্গে আমার খুব হয়। তখন আমার ছেলেটা ছিল তার বাপের, মানে তার নানার বাড়িতে, ছেলেটা তার নানার বাড়িতে ছিল, আর ও আর আমি তখন বাড়িতে ছিলাম। আর আমার যেখানে ও জায়গাটা কিনছে এইটা আর ওদের বাড়ি অনেক দূরে, কিন্তু সে রাতের বেলায় তারা আমি মাইরা টাইরা আমি তখন তারা কী করি, সে কী করে যখন মায়ের সহ্য করতে না পাইরা ওই তখন করে গিয়ে পাশের রুমে যায় শুয়ে যায়, মায়ের সহ্য করতে না পাইরা পাশের রুমে গিয়ে শুয়ে যায়, মানে পাশের রুমে গিয়ে শুয়ে সে দরজা আটকায় দেয় যখন আর মায়ের সহ্য করতে পারেনি। আমি তখন আমার মতো করে ঘুমিয়ে গেছি। মধ্যরাতের দিকে, মানে মধ্যরাতে বলতে আপনার প্রায় রাত 1টা কি 1:30টার দিকেও তখন ওই রুম থেকে আসছে আইসা, ও কিন্তু মানে ওই রুম থেকে আইসা আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করতেছে। তা আমি মনে করলাম যে যাই হোক, তো অভিমান করছে, রাগটা করছে, তো মনে হয় ভালো হয়ে গেছে, আমার সঙ্গে এসে শুইছে। শোয়ার পরে প্রায় আপনার এই 2 থেকে 3 মিনিটের মাথায় হঠাৎ করে ভাই ও আমার মানে আমার কি আর বলবো, এরকম একটা অবস্থা আমার, মানে যৌবন যেটা ওইটা মানে একরকম কেটে ফেলে ওইটা হাতে নিয়ে আমার বলতেছে যে এবার কেমন লাগে তোর। তখন তো আমার অবস্থা খুব খারাপ, আমি চিৎকার দিলাম, মানে চিৎকার দেওয়ার পরে, মানে চিৎকার দিয়ে ওরা কাউরে ডাকেন, আমি তখন দেখলাম যে আমার যেভাবে রক্ত যেতেছে আমি ওখানে মারা যাব। আমি কোনো রকমের দরজাটা খুইলে একটা দৌড় দিলাম বাইরের দিকে দৌড় দিয়া, তখন তো রাত্র মনে করেন আপনার 1:30-2টার মতো বাজে, এটা একটু শহরমুখী জায়গা ছিল, যার কারণে আশেপাশে মানুষ ছিল, কেউ বুঝতে পারছে, ধরে আমার তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেছে। এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে প্রথম সিলেট মেডিকেল, ওসমানী মেডিকেলে নিয়ে যায়, ওইখানে আমার অবস্থা খারাপ ছিল, ওইখান থেকে আমাকে রাখে নাই। পরে আমি আমার ভাইরে ফোন দিই, আমার ছোটো ভাই আসে, ছোটো ভাইরে ফোন দেওয়ার পরে ছোটো ভাই এসে আমাকে হেল্প করে, ছোটো ভাই তখন আমাকে ঢাকায় নিয়ে যায়।
ওইখানে ডাক্তার রাখে না, ডাক্তার না রাখার পর আমি ছোটো ভাইয়ের খবর দিয়ে ও আসে, এর পরের দিন আমাকে ঢাকায় নিয়ে যায়। তো এরই মাঝে কিন্তু আমার এই জ্যোৎস্নার সঙ্গে আর কোনো যোগাযোগ হয় না, কোনো কথাবার্তা হলেও কই আছে না আছে আমি যাই না। ওই থেকে ঢাকায় নিয়ে যায়, ঢাকা নিয়ে যাওয়ার পরে আমার টানা 1 মাস আমি হসপিটালে থাকি। তা আমি 1 মাসে আমার সঙ্গে আমার ছোটো ভাইটা আছে, আর কেউই আমার সঙ্গে নেই। তো ওর নাম্বারে ফোন দেই, ওর নাম্বারটা পুরো বন্ধ, মানে নাম্বারে কোনো লাইনটাই নেই, নাম্বার পুরো বন্ধ। 1 মাস ধরে আমি পুরো হসপিটালে থাকি, খুব মারাত্মক অবস্থা হয় আমার হসপিটালে, মানে একেবারে যায় যে অবস্থা। 1-1.5 মাসের মতো হসপিটালে থাকার পরে কোনোভাবে আমার একটুখানি ডাক্তার অপারেশন করে কিছুটা ঠিকঠাক করে এবং জাস্ট প্রস্রাবটা করার মতো একটা ব্যবস্থা করে দেয়। আমি তখন আবারও বাড়িতে আসি বলতে আমার এই ঘটনার পরে আমার আব্বা আম্মা তখন আমাকে বাড়িতে নিয়ে যায়। আমার আব্বা আম্মা পরিবারের যারা আছে আমার বাড়িতে নিয়ে যায়। আমার উপরে তাদের যে রাগ ছিল, এটার পরে রাগটা কেটে যায়। বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে 2 মাসের মতো বাড়িতে আসি। বাড়িতে থাকা অবস্থায় খবর পাইতেছি কি ভাই এই কি আসলাম আমার বাড়িতে আসতেছে, আমার ওয়াইফের লগে থাকতেছে, এগুলো সেগুলো আমি জানতেছি। তো আমি তখন মোটামুটি একটুখানি সুস্থ হওয়ার পর আমার ছোটো ভাই, তারপর এলাকার আরও কিছু লোক নিয়ে আমি তখন আমার বাড়িতে যাই। যেহেতু বাড়ি আমার, জায়গা আমার, সব আমার কথা হচ্ছে যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে আমি ওর সঙ্গে আর সংসার করবো না। যাওয়ার পরে আমি ওরে ছেড়ে দেবো কি, ওই নিজেই আমারে বলতেছে ওনাকে আমার বাড়িতে আমার ডিভোর্সের ব্যাপার পাঠাই দিছে। আমার বলে তুমি কি ডিভোর্সের লেটার পাও না, আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠাই দিছি। ওই নিজে আমাকে বলতেছে ওনাকে আমাকে ডিভোর্স লেটার দিয়ে দিছে। আমি আর ওরে কোনো কিছু বলি নাই, যে ঠিক আছে ডিভোর্স লেটার দিয়ে দিছে তো আর কি, আমি তো আর কথাটা বাড়াই নাই। না বাড়াই আমি বললাম যে ঠিক আছে ডিভোর্স লেটার যেহেতু দিছো তো আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আমার বাড়িতে তুমি থাকার দরকার নাই, বাইরেও। পরেও আমারে বলতেছে কার বাড়ি থেকে কে কারে বের করবে, আমি কার বাড়ি থেকে, মানে আমার বাড়ি থেকে তুমি বেরো। ওই আমারে বলে তোর বাড়ি কেমনি, এটা তো আমার বাড়ি। আমি বললাম দেখো আমার বাড়ি করতে কেউ, আমারে বলে তুই পাগলামি করিস না, তুই দলিল দেখ। এই কথা কয়ে ভাই আমার দলিলটা বাইর করে দিল। আমি দলিলটার মধ্যে দেখতেছি কি যে মানে দলিলের ফটোকপি দেখতেছি যে জায়গা ওর নামে, জায়গা নেওয়া হয়েছে ওর নামে, কিন্তু বিদেশ থেকে আমার ছবি টবি পাঠাইলো, সব কিছু যে স্ট্যাম্পে আমার নাম লেখা হয়েছে, মানে যেই স্ট্যাম্প তারা আমার দেখাইছে ওই স্ট্যাম্পে তারা মানে দলিলটা করে নাই। দলিলটা তারা কি করছে অন্যভাবে ওর নামে করে ফেলছে, মানে তারা এখানে একটা চালাকি করছে, ওইটা আমি বুঝতে পারিনি। আর আমি ওরা এতটাই বিশ্বাস করতাম যে আমি আর এগুলো যাচাই বাছাই করি না যে জমি কার নামে করছে, কী করছে না করছে, আমি এগুলো মানে দেখি নাই। যখন জমিটা দেখলাম ওর নামে, আমার মাথা তখন আসমানটা ভেঙে পড়ছে। আমি এইখানে ধরিয়া মানে ওরে আবারও মারতে যাওয়ার পরে আসলাম ছ আরও ওর বাবাটা বা আত্মীয় স্বজন ছিল, ওরা আমার এখানে ধরছে। তো আমি তো এমনি অসুস্থ, আমি কিছু করতে পারি না। পরে আমার এখান থেকে মানে মায়ের এটার একরকম ধাক্কায় বের করে দিল। আমার বের করে দেওয়ার পরে আমি তখন আপনার আইনি পদক্ষেপে গেলাম, আইনি পদক্ষেপে দৌড়ে এলাম এবং অনেক দিন ধরে আইনি পদক্ষেপে দৌড়েও আমার কোনো লাভ হয় নাই। শেষ পর্যন্ত আমি আসলামের পর্যন্ত ফোন দিয়ে বলে দিলাম যে ভাই আপনি যদি বিয়ে করছেন বা ওরে আপনি নিয়ে যাচ্ছেন, হয়তো এরকম আমার বাচ্চারা তো আপনার সংসারে থাকা অবস্থায় তো বাচ্চারা তো আমার। আসলাম ভাই আমারে বলতেছে আমি সবই জানি, তুই কেমনে ওরা কালো জাদু করে ওর সঙ্গে কী করছস, আমি কবিরাজের সঙ্গে কথা বলছি, কবিরাজ আমার সব বলে দিছে। পরে আমি বললাম যে ভাই দেখেন মানে অনেক করছি তো, আমার এই যে 8-10 বছরের কাতারের কামাই ইনকাম যা আছে সব নিয়ে গেছে। লাস্ট পর্যন্ত আমাকে আমার বাপ মায়ের কাছে দিয়ে গেল। তো যেহেতু আমার এরকম একটা অবস্থা, আমাকে তো আর কেউ বিয়ে করবে না, আর আমি বিয়েও করতে পারলাম না। ছোটো ভাইরা বিয়ে শাদী করলো, ওদের সংসার হলো, এরা মানুষ হলো, কিন্তু ভাই আমি আদর্শে আমার মতো করেই পড়ে আছি। এরপরে জ্যোৎস্নার ঘরে আর কোনো সন্তানাদি হয়নি। ওই ছেলেটা বড় হইল, ছেলে ওর বাপ মায়ের সাথে থাকতেছে এবং আমি আর কোনো কিছুই পাইলাম না। এখন প্রায় আব্বা মা মারা গেছে, ভাইদের ঘাড়ের উপরে পড়ে আছে, এখনও অনেক টাকার মেডিসিন লাগে। ওই সব ভাইয়া আমার পেলে দেয় নাই, ওরা টাকা ঢোকাতে, ওদের টাকা এখন আমার চিকিৎসা হয়। এখন আমি খুব ভালোভাবে চলাফেরা করতে পারিনি, এখন আমি একজন অসুস্থ মানুষ। তো আপনার গল্পগুলো শুনে ভালো লাগা থেকে আমার কথাগুলো আপনাকে জানালাম। যদি মন চায় আপনি আমার গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে আপনার সিলেটের ভাই আসিফ হোসেনের জীবনের গল্পটা শোনার জন্য। দেখেন এই গল্পের মাঝে কিছু ভৌতিক কথাবার্তা ছিল, এটা সত্যি কথা। আমি এখানে একটু আসিফ ভাই সহ আপনাদের কাছে সরি বলিনি যে প্রচুর পরিমাণের কিছু ভৌতিক কথাবার্তা ছিল, বাট এগুলো আমি বলিনি, স্কিপ করে গেছি। বিকজ আমি যখন রেকর্ড করছি ইন দ্য মিন টাইম এখনকার সময় বাংলাদেশ সময় রাত প্রায় 2টার মতো বাজে। যেহেতু দিনের বেলায় রোজা রাখতে হয়, ভিডিও করতে পারি না, সো রাতের বেলায় শ্যুট করতেছি রাত 2টা বাজে। এই সময়টাতে এমনি আমার স্টুডিওতে পুরো অন্ধকার একটা অবস্থা, একটু ভয় কাজ করতেছিল, যার জন্য এই ভৌতিক বিষয়গুলো স্কিপ করেছি। বাট নেক্সট টাইমে আমি এটা করবো না, এই গল্পের মাঝেই করেছি। সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং এই গল্পটা বিশেষ করে কেমন লেগেছে, গল্পের
যেই স্টোরির যেই বিষয়টা ছিল, আসিফ ভাই যেটা করেছে সেটা তার জীবনে অন্যায়, এবং অন্যায় করার পরে সে শাস্তি পেয়েছে। দেখেন, রমজান মাস, পবিত্র রমজান, এবং এটা হচ্ছে সিয়াম সাধনার মাস। শয়তান এই সময় বন্দি থাকে এবং এই সময় গুনাহ, আল্লাহর কাছ থেকে গুনাহ মাপ পাওয়ার একটা মানে সুবর্ণ সুযোগ। তো এখন একটা বিষয় বলে রাখি কি, আপনি দুনিয়াতে যা করবেন, আপনি দুনিয়াতে যেটাই করবেন, এই অপরাধের কিছু শাস্তি আপনি দুনিয়াতে পাবেন এবং বাকিটা আপনার মৃত্যুর পর পাবেন। এটা চন্দ্র সূর্যের মতোই সত্য। এটা থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই, এটা থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। আসিফ ভাই যেটা করেছে তার কিছুটা ফল সে দুনিয়াতে ভোগ করেছে এবং সে এখন একজন জিন্দা লাশ হয়ে আছে। যারা আসিফ ভাইয়ের মতো চিন্তা ভাবনায় নিয়ে আসেন, দেখেন জিনার মতো ভয়ানক কিছু হতে পারে না। আজ আমাদের সমাজে প্রতিনিয়ত এই যে পরকীয়া এমনভাবে, আপনি যদি কারোর সঙ্গে পরকীয়ায় লিপ্ত থাকেন, আপনি নিশ্চিত থাকেন যে আপনার সংসার জীবনে কখনোই সুখী হতে পারবেন না। এটা যদি কোনো মেয়ে পরকীয়া করে বা কোনো ছেলে পরকীয়া করে, তাদের সংসারে কখনোই শান্তি আসবে না। এটা হচ্ছে একদম চন্দ্র সূর্যের মতো একটা সত্য বাস্তব ঘটনা। এই জন্য আল্লাহ পরকীয়া থেকে আমাদেরকে হেফাজত করুক এবং সুন্দরভাবে বাঁচার তৌফিক দেখ। বন্ধুরা, আজ এখানে বিদায়, দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।